অনুরাধ হোসেন, আমার বাড়ি বন্দনকুড়ি, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমাদের পরিবারে আমার যে ছোট 2টা বোন আছে, 2টা বোনের মাঝে একটা বোন একেবারে ছোট, একদম ছোট। আমার যে বোনটা আছে এইটা ঠিক আছে, কিন্তু যেটা আমার ইমিডিয়েট ছোট, আমার ওই বোনটা একটু মানসিক প্রতিবন্ধী। একটু না, আসলে ও পুরোপুরিভাবে মানসিক প্রতিবন্ধী। ও ঠিকমতো কথা বলতে পারে না এবং হাঁটা চলাও করতে পারে না। বেশিরভাগ সময় বিছনার মধ্যেই বসে থাকে এবং বিছনায় পায়খানা এবং প্রস্রাব করে। আমার মা ওর এগুলো পরিষ্কার করে, যার জন্য ওর জন্য আমার মা আমাদের পরিবারে অনেকের মুখে অনেক ধরনের কথাবার্তা শোনে। কেন কথাবার্তা শুনে সেটাও বলি। অনেকেই বলে আমার এই ছোট বোনটা নাকি আমার মায়ের পাপের ফসল। আমার মা নাকি কোনো এক পাপ করেছিল, সে পাপের ফলে আমার এই ছোট বোনটা হয়েছিল। কি এমন আমার মায়ের পাপ, একটা সময় আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যাই হোক, আমি তখন বয়সে অনেক ছোট, এরপরও আমি আমার মায়ের সাথে আমার ছোট বোনের পায়খানা প্রস্রাব পরিষ্কার করতাম এবং বাবার সাথে মাঠে ঘাটে গিয়ে কাজ করতাম। খুব ছোটবেলায় আমার খুব বেশি দূর পর্যন্ত পড়াশোনা করা হয়নি, অল্প একটু পড়াশোনা করেছি এবং পড়াশোনার পরেই আমি আমার পরিবারের মানুষের সাথে আমি বিভিন্ন কাজে জড়িয়ে পড়ি। দাদা দাদি বাবা মা সবার অসীম ভালোবাসায় আমি আস্তে আস্তে করে বেড়ে উঠতেছিলাম। আমাদের গ্রামে একটা ভয়ঙ্কর রকমের ঘটনা আছে, আমি সেই ঘটনাটা আপনাদেরকে শোনাই। আমাদের গ্রামের অদূরে, মানে আমাদের গ্রামের ঠিক একটু দূরে একটা দিঘি আছে, সেই দিঘির নাম হচ্ছে হবলা দিঘি। হবলা দিঘির মধ্যে একটা ভয়ঙ্কর রকমের গাছের মাথা মাঝে মাঝে উদয় হয়। এটা আমারও জন্মের আগে বহু বছর ধরে, আজ থেকে বহু বছর ধরে এইটা গ্রামের অনেক মানুষই দেখে আসছিল। বছরে 1 বার কি 2 বার ওই দিঘির মাঝখান থেকে, মধ্যখান থেকে একটা গাছের মাথা আকৃতির কিছু একটা ওই হবলা দিঘির নিচ থেকে আস্তে আস্তে করে উপরের দিকে উঠে আসে এবং খুব বেশি উঠে না, হয়তো পানি থেকে বড় জোর 1 হাত উপরে ওই মাথাটা উঠে, যেটা দেখতে একেবারে গাছের একটা মাথার মতো। গাছটা বহু পুরনো বট গাছ যেরকম হয় না, ওই বট গাছের শিকড়ের মতো একটা মাথা তখন উদয় হয়। এটা বেশিক্ষণ থাকে না, হয়তো 5 মিনিট কিংবা 10 মিনিট। এরপরে ওই মাথাটা আবারও নিচের দিকে ডেবে যায়। হবলা দিঘিটা আমাদের গ্রামের মধ্যে একটা ভয়ানক দিঘি নামে পরিচিত। ওই হবলা দিঘিতে কেউ কখনো কোনো ময়লা ফেলে না এবং হবলা দিঘিতে কেউ কখনো প্রস্রাব করে না এবং ওই দিঘিতে মানুষ কখনো গোসলও করতে যায় না। আমি আগে শুনেছিলাম যারা ওই দিঘির মধ্যে গোসল করতে গিয়েছিল, তারা গোসল করে ডুব দিয়ে যদি চোখ খুলতো, তারা নাকি তাদের সামনে একটা ভয়ঙ্কর আকৃতির মানুষ দেখতে পাইতো, যে মানুষটা গাছের শিকড়ের মতো, যার শরীরে গাছের শিকড়ে ঢাকা এবং ভয়ঙ্কর আকৃতি তার চেহারা। অনেকেই এরকম একটা মানুষ পানির নিচে ডুব দেওয়ার পরে চোখ মেলে দেখতে পেত এবং ভয়ে ভয়ে একে অপরের কাছে কথাটা ছড়িয়ে দেয়। একটা পর্যায়ে ওই হবলা দিঘিতে মানুষ আর গোসল করতে যায় না। তখন থেকে ওই দিঘিটা নিষিদ্ধ একটা দিঘিতে পরিণত হয়। ওই দিঘির পানিগুলো একেবারে স্বচ্ছ পরিষ্কার, এতটাই পরিষ্কার, আপনি দিঘির পানি দেখলে আপনি মনে করবেন যে পানিটা পান করলে হয়তো আমার কলিজাটা শীতল হয়ে যাবে। আসলেই সত্য, এই হবলা দিঘির পানি অনেকেই পান করে, অনেকেই বোতলে ভরে এই হবলা দিঘির পানি নিয়ে যায়, অনেকেই বিপদ আপদ থেকে বাঁচার জন্য, বিভিন্ন রোগ থেকে রেহাই পাওয়ার জন্য এই হবলা দিঘির পানি খেয়ে থাকে। লোকে মুখে শুনেছিলাম অনেকের নাকি এটাতে উপকার হয়। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এখানে আরেকটা কথা বলে রাখি, ঠিক যখনই ওই গাছের মাথাটা দিঘির মধ্যখানে উদয় হতো, তখন হিন্দু ধর্মের মানুষরা এটা দেখলে তারা পূজা দিত এবং তারা উলুলি দিয়ে এটাকে সমর্থন জানাতো। অনেকভাবে দেখেছিলাম অনেক হিন্দু ধর্মের মানুষরা আমাদের দিকে চারপাশে এসে প্রতিদিনে 1-2 করে মোমবাতি জ্বালিয়ে বিভিন্ন ধরনের বই সামনে রেখে তারা পূজা করে। হিন্দু ধর্মের পূজার স্থান হিসেবেও এই হবলা দিঘিটা আমাদের এলাকাতে পরিচিত। এরকম করতে করতে আমার দিন আর রাতগুলো কাটতে থাকে। আমি তখন আস্তে আস্তে করে বড় হচ্ছিলাম। বড় হতে হতে একদিন হলো কি, আমার যে ছোট বোনটা পায়খানা করে বিছানার মধ্যে, আমার মা বিভিন্ন পুকুরের মধ্যে এটা ধুইতে যায় এবং যখন বিভিন্ন পুকুরে আমার মা এটা ধোয়, অনেকেই বকা দেয়। ধরেন আজকে আপনাদের পুকুরে ধুইলে কেউ যদি দেখে, মানে পুকুরের মালিক যদি দেখে, তাহলে আমার মাকে বকাঝকা করে, এই তোমার মেয়ের ময়লা কাপড় বা তোমার মেয়ের ময়লা বিছানা
প্রস্রাব পায়খানা করা বিছানা তুমি এই পুকুরে ধুইলা কেন? আমার মাকে বকাঝকা করে। এবং একটা পর্যায়ে দেখা যায় এরকম হয়ে গেল যে আমার মা কারো পুকুরে আমার বোনের ওই ময়লা বিছানা ধুইতে পারে না। মানে যেখানেই বা যে জায়গার মধ্যে ময়লা, মানে এই ময়লাটা ধুইতে যায় এবং ধুইতে গেলে পরে সবাই আমার মাকে বকাঝকা করে। তো একদিন আমার মা রাতের বেলা আমি খাবার খাচ্ছিলাম, আমার খাবার খেতে খেতে আমার মা বলে বসে যে এই মেয়ের ময়লা বিছানা হবলা দিঘি ছাড়া আমি আর কোথাও ধুইতে পারবো না, আর কোথাও ধোয়ার জায়গা নাই। আমার দাদি তখন ওই খাওয়ার মধ্যে আমার মাকে বললো যে খবরদার বৌমা, খবরদার মুরাদের মা, এই কাজ কিন্তু ভুলেও করবা না, ভুলেও তুমি এই কাজ করবা না। হবলা দিঘিতে যদি তুমি এটা ধুইতে যাও তোমার মেয়ে মারা যাবে। হবলা দিঘিতে কেউ কখনো প্রস্রাব করে না, কেউ কখনো থুতু ফেলে না, এবং হবলা দিঘি অপরিষ্কার ময়লা হবে এইরকম কোনো কাজ কোনো মানুষ ভুলেও করে না। আর তুমি কিভাবে সিদ্ধান্ত নিলা, কিভাবে তুমি বললা যে হবলা দিঘিতে তুমি তোমার মেয়ের পায়খানা পরিষ্কার করাবা? ভুলেও এই কাজ করো না। আমার মা তখন বললো কি আমার দাদিরে বলতেছে তাইলে আমি আমার মেয়ের এই ময়লা কাপড় চোপড় কোথায় ধুইব? আমার দাদি বলে প্রয়োজনে মানুষ বকাঝকা দিলে তুমি রাতের অন্ধকারে চুরি করে গিয়ে তুমি ধুইবা মানুষের পুকুরে, এরপরেও তুমি হবলা দিঘির কথা চিন্তা করো না। এমন করতে করতে একদিন হলো কি আমি আমার বাবার সাথে জমিতে কাজ করতেছিলাম। তাই জমিতে কাজ করতেছি এমন অবস্থায় আমার আব্বা বলতেছে তুই কাজ কর, আমি একটু আসতেছি। মানে আসতেছি বলতে বাবা সম্ভবত আমরা তো ধান লাগাচ্ছিলাম, অন্য কোথাও থেকে ধান গাছ আনতে যাবে। তাই আমি তখন একা একাই ধান লাগাচ্ছিলাম, আমার আব্বা তখন ধান গাছ আনার জন্য অন্য কোনো দিকে গেল। ওই মুহূর্তে আমি দেখলাম কি আমার মা একটা মানে বড় একটা ব্যাগ মাথায় করে নিয়ে হবলা দিঘির ওদিকে যাচ্ছে। মাকে দেখার পরে আমি তখন দৌড়ে আসছি, মানে মা যাচ্ছে আমার এখান থেকে বেশটা দূরে, আমি দৌড়ে জমি থেকে আসছি। এসে বললাম ও মা তুমি কই যাও? মা বলতেছে খবরদার কথা বলিস না, আমি একটা কাজে যাচ্ছি। আমি বললাম কাজে যাচ্ছ? তা কি কাজে যাচ্ছ আমারে বলো। মা বলে আমি হবলা দিঘিতে যাব তোর বোনের ময়লা বিছানাটা ধোয়ার জন্য। আমি এটা ব্যাগে ভরে এমনভাবে নিয়েছি যাতে কেউ বুঝতে না পারে, যাতে কেউ না দেখে। অনেকে হয়তো কমেন্ট করবেন বা অনেকে হয়তো বলবেন অনেক তো কল আছে, কল বারও তো ধোয়া যায়। ওই সময় দেখা যায় আমাদের পুরো বাড়ির মধ্যে একটা কি দুইটা কল ছিল, টিউবওয়েল ছিল। ওই টিউবওয়েলের মধ্যে না সবসময় লাইন লেগে থাকতো পানি নেওয়ার জন্য। দেখা যায় একটা টিউবওয়েল থেকে 50টা পরিবারের মানুষ পানি পান করতো। আর এই গল্পটা আজ থেকে বহু বছর আগের, এমন না যে এটা 5-7 বছর বা 10 বছর আগের। ওই সময় এতটা ডিজিটাল ছিল না, পানি অনেক বেশি সস্তা, মানে অতটা সস্তা না। দেখা যায় এরকম হতো যে বেশিরভাগ গ্রাম মানুষই পুকুরের পানিও পান করতো, এবং এটা আমাদের এলাকাতেও ঘটতো। মানে কল অনেক দূরে ছিল, ওখান থেকে পানি আনতে যে পরিশ্রম হবে এর চেয়েও বেটার পুকুরে পানি পান করে অনেকেই। তো দেখা যায় আমি মারে বললাম যে তুমি যে এটা নিয়ে যাচ্ছ, দাদি না তোমারে কালকে রাতে মানা করলো, তোমারে না বললো যে তুমি যাতে ভুলো এই কাজ না করো, হবলা দিঘিতে গিয়ে কাপড় না ধো, তাও তুমি হবলা দিঘিতে কেন কাপড় নিয়ে যাচ্ছ মা? আমাদের তো বিপদ হতে পারে। আমার মা বলে বিপদ হলে হোক গা, আমি তো কাপড় ধোয়াই লাগবে, কাপড় না ধুইলে আমি কেমনি কি করবো? এই কথা বলে আমার মা তখন করলো কি কাপড়গুলো নিয়ে হবলা দিঘির ওখানে গেছে কাপড় ধোয়ার জন্য। এবং কাপড় ধোয়ার জন্য গেল পরে আমি তখন আমার আব্বার সাথে, আমি তখন আবারও আসছি, এসে আমি আব্বার সাথে ধান লাগাইতেছি। বেশ খানিকটা সময় কেটে গেল, আমার আর এই কথা মনেও নাই, আমি আব্বাকেও বলি নাই। দুপুরে আজান দিল, এবং দুপুরের আজান দেওয়ার পরে আমি তখন আব্বারে বললাম যে আব্বা চল আমরা খাইতে যাই, আমরা খাওয়া দাওয়া করে আসি চলেন। আমার আব্বা বলে যাবনি, আর একটুখানি কাজ বাকি আছে, এইটা করে তারপরে বাপ বেটা খাইতে যাবো। তো ওই কাজটা তখন আমার আব্বা সম্পূর্ণ করলো, এবং কাজটা সম্পূর্ণ হওয়ার পরে বাবারে বললাম যে চলো এবার আমরা খেতে যাই। আমার অনেক খিদাও কিন্তু লাগছিল, পেটের মতো অনেক খিদা লাগছে। দেন এরপরে আমি আর আব্বা তখন খাবার খাওয়ার জন্য বাড়ির দিকে গেলাম। বাড়ির দিকে যাই দেখতেছি আমার দাদি কখনো এদিকে কখনো ওইদিকে আমার মারে ডাকতেছে। উঠানের মধ্যে গিয়ে বললাম ও দাদি কি হয়েছে? দাদি বলে তোর মাটা কোন দিকে গেছে মরার জন্য, তোর মারে তো খুঁজে পাই না অনেকক্ষণ ধরে। তোরা যে আসছস খাবার জন্য, দুপুরে তো তোরা খাবি, তোরা তো জমিতে কাজ করছস, এমন খাবি কোত্থেকে, তোর মা তো নাই। আমি বললাম কি বলো মা নাই, মা গেল কই? মানে আমার কিন্তু ভাই তখনও খেয়াল নাই যে আমি আমার মায়েরে দেখছিলাম হবলা দিঘিতে আমার বোনের কাপড় চোপড় নিয়ে যেতে ধোয়ার জন্য, এটা কিন্তু আমার তখনও খেয়াল নাই। পরে আমিও আমার মায়েরে খুঁজতেছি, খুঁজতে খুঁজতে কইও পাইলাম না। এই বাড়িতে ওই বাড়িতে অনেক বাড়িতেই খুঁজলাম, কোথাও মারে পাওয়া গেল না। আমি মাকে না পেয়ে পরে আমি বাড়িতে ফিরে আসি, মানে ঘরে ফিরে আসি। এসে ওই সময় দাদি আবার ভাত বাইরে দিছে, তো পেটে অনেক খিদা লাগছে। আব্বার আমি মিলে তখন গপ গপ করে খাবার খাইতেছি। আলুর ভর্তা বানাইছিল, এরপরে ডাল করছিল। বেশিরভাগ সময় আমাদের পরিবারে আলুর ভর্তা ডালই থাকে।
তা প্লেটের মধ্যে একদম পরিপূর্ণভাবে ডাল নিয়ে আলুর ভর্তা দিয়ে একদম মজা করে খাচ্ছি। খাবার প্রায় শেষের দিকে ওই সময় হঠাৎ করে আমার মনে হয়েছে, আরে আমার মতো হবলা দিতে গেছে আমার বোনের কাপড় ধোয়ার জন্য। তাই আমি দাদিরে বলতেছি, ও দাদি, আমার তো এখন মনে পড়ছে, তখন তো মনে ছিল না। মা তো দেখলাম সকালবেলা আমার বোনের কাপড় নিয়ে হবলা দিতে গেছে ধোয়ার জন্য। এইটা বলা মাত্রই আমার দাদি তখন চিৎকার দিয়ে ওইটা বলে, আরে হারামজাদা করলি কি, এই কথাটি আগে কেন বললি না? আমি বললাম, দাদি আমার তো খেয়াল ছিল না। একইভাবে খাবার প্লেট ফেলে দিয়ে আমার আব্বা আমার দাদি দুজনেই তারা হবলা দিঘির দিকে দিল দৌড়। হবলা দিঘির দিকে দৌড় দেওয়ার পরে তারা যখন দৌড়ে যাইতেছে, তো গ্রাম তো এটা অনেকেই দেখছে, আমার বাবা আমার দাদি দৌড়ে হবলা দিঘির দিকে যাচ্ছে, তো অনেকেই তখন পিছনে পিছনে গেল। এবার আমিও তখন আস্তে আস্তে হাত ধুইয়া দিঘির দিকে গেলাম এবং দিঘির কাছে যাই দেখতেছি দিঘির মানে ওই পারে, মানে যে পার দিয়ে মানুষ মাঝে মাঝে দিঘিতে নামে, দিঘির পানি নেয় বা দিঘিতে পূজা করে, ওই পারের মধ্যে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে এবং কেউ কেউ দিঘির মধ্যে নামতেছে, এমন একটা পরিস্থিতি। পরে আমি ওখানে গেলাম, যাওয়ার পরে আমি আমার দাদির বললাম, দাদি কি হয়েছে, মার কি পাও নাই? আমার দাদি বলে, পাবো কোত্থেকে? এবং ওই সময় দেখি যে দিঘির পাড়ের মধ্যে আমার বোনের যে কাপড়গুলো, ময়লা কাপড়গুলো, কিছু কাপড় দিঘির পাড়ে আছে, আবার কিছু কাপড় পানির মধ্যে ভাসতেছে, মানে পাড়েই পানির মধ্যে ভাসতেছে। পরে আমি বললাম, আমার মা কই? বলে, তোর মায়ের পাওয়া যাচ্ছে না, তোর মা নাই, কাপড় পরে আছে এখানে। আমার মায়ের যে জুতা ছিল, জুতাগুলো পানির মধ্যে ভাসতেছে, পায়ের যে চটি জুতা ছিল এগুলো পানির মধ্যে ভাসতেছে। এবং সবাই ধারণা করে আমার মাকে ওই যে আপনার গাছ রূপে যে জিনটা আছে এই পুকুরের মধ্যে, মানে ওই দিঘির মধ্যে, ওইটা আমার মাকে নিয়ে যায়। এবার অনেকেই ডুব দিতেছে, এই পার দিয়া ওই পার দিয়া অনেক দিয়া, কিন্তু মায়ের কেউ আর খুঁজে পায় না। আবার অনেক মানুষ কিন্তু দিঘির মধ্যে নামেও না, মানে ভয় পাচ্ছে যদি ওনাদেরকেও নিয়ে যায়। এমন করতে করতে প্রায় দুপুর গড়িয়ে বিকেল চলে আসলো, কিন্তু আমার মায়ের কোনো সন্ধান পাওয়া গেল না। এরকম করতে করতে রাত হয়ে গেল। রাতের ওই অন্ধকারে পর্যন্ত আমার দাদি, দাদা, আমার মা, আমার বাবা সবাই মিলে তখন মাকে দিঘির পানিতে খুঁজতেছে, পায় না পায় না পায় না। এক রাত্র প্রায় 11:30 কি 12টার মধ্যে তখন আমার দাদি আমার আব্বারে বলতেছে, বৌমারে হারাইছি হারাইছি, আমি তোরে হারাইতে চাই না, তুই উঠায়, তোরেও কিন্তু নিয়ে যাবে, তুই উঠে আয়। পরে আমার আব্বারে তখন ওখান থেকে উঠালে পরে আব্বা তখন ঘরে এসে কান্নাকাটি করতেছে। আমার দাদি বলতেছে, শুধু আমার কারণে আমার মা নাকি হারিয়ে গেছে। আমার মা যখন কাপড় ধোয়ার জন্য ওই দিঘিতে গেছে, আমি কেন আমার আব্বারে বললাম না? আব্বা আমারে বারবার একই কথা বলতেছে, তুই তো আমার সাথে ছিলি, তুই আর আমি তো একসাথেই দিঘিতে কাজ করতেছিলাম, তা তুই আমার কাছে বলতে পারতি যে তোর আম্মা ওই দিঘিতে গেছে, তোর আম্মা দিঘিতে গেছে, তুই তো আমার কাছে বলতে পারতি, আমার কাছে তুই কেন বললি না? আমি বললাম, আব্বা আসলে আমার মনে ছিল না। আমার আব্বা বলে, এটা কেমন কথা, এটা কি ধরনের কথা, তোর মনে ছিল না, এটা কোনো কথা? আব্বা তখন কান্নাকাটি করতেছে। এমন করতে করতে সকালে সূর্য উদয় হলো এবং সকালে সূর্য উদয় হওয়ার পরে আমার দাদা তখন চলে গেছে কোথায়, কোন কবিরাজের বাড়িতে। এবং সকাল 7:30 কি 8টার দিকে তখন আমাদের বাড়িতে অনেক মানুষ আসতেছে, এই পাড় থেকে ওই পাড়া থেকে, বিভিন্ন পাড়া থেকে মানুষরা আসতেছে এবং এসে এসে জিজ্ঞেস করতেছে, কি ব্যাপার, মুরাদের মারে কি পাওয়া গেছে, মুরাদের মা কি পুকুর থেকে উঠে আসছে? কিন্তু আমার মাকে আর পাওয়াই গেল না। আমি তো আমার মাকে অনেক ভালোবাসতাম, আমি আমার বাবা থেকে আমার মাকে বেশি ভালোবাসি। এই যে আমার মা হারিয়ে গেছে, আমার কাছে মনে হয় আমার গোটা পৃথিবীটা যেন অন্ধকার হয়ে গেছে। আমি ওখানে বসে বসে আমি নিজেও কান্না করি। 7টার দিকে একটা কবিরাজ আনা হয়েছে, আনার পরে কবিরাজকে নিয়ে তখন দিঘির পাড়ে যাওয়া হলো। দিঘির পাড়ে যাওয়ার পরে কবিরাজ তখন বললো, দিঘি থেকে 1 গ্লাস পানি নিয়ে আসেন। তো একটা লোক তখন দিঘি থেকে 1 গ্লাস পানি নিয়ে এসে কবিরাজের হাতে দিল। কবিরাজ ওই দিঘির পানির দিকে তাকায়া বললো, পানিটা দিঘিতে ফেলে দেন। দিঘিতে পানিটা ফেলে দেওয়ার পরে কবিরাজ বলল, আমার পক্ষে কিছু করা সম্ভব না, তবে হ্যাঁ এটা সত্য, এই মহিলাটাকে এই দিঘির পানির মধ্যে একটা জিন আটকায় রাখছে। আমার মা বলতেছে, আমার আব্বা বলতেছে যে তাইলে আমি কি করবো, আপনি যদি না পারেন? বলে, আমি পারবো না, আমার দ্বারা সম্ভব না। তখন আমরা জিজ্ঞেস করতেছি, ঠিক আছে আপনি পারবেন না, কে পারবে? আমরা তার কাছে যাব, আমরা তারাই আনবো, বলেন আপনি কে পারবে? উনি বলে, আমি এই দিঘির বিষয়ে কোনো কথা বলতে চাই না। মানে তিনার চোখ মুখের মধ্যে একটা ভয়ের ছাপ পড়ে গেছে, দেখে মনে হচ্ছে তিনি প্রচন্ড ভয় পাইছে, এরকম একটা অবস্থা। অনেকটা ভয় পাইছে ওনাকে দেখে এটা মনে হয়। তা উনি বলে যে আমি এই প্রসঙ্গে কোনো কথা বলতে চাই না, আমি চলে যাব। উনি কোনোরকম এখান থেকে চলে গেল। উনি চলে যাওয়ার পরে এরপরে এবার কবিরাজ খোঁজা শুরু। আমাদের জমি জামাও বন্ধ, জমিতে কাজও বন্ধ, জমিতে পানি দেওয়া হয়েছে, জমি খনন করা হয়েছে। আমরা ধান গাছ রোপণ করার সময় ধান গাছও রোপণ করলাম না, জমির কাজ পরিপূর্ণভাবে এভাবেই বন্ধ করে দিলাম।
এবং বন্ধ করে দেওয়ার পরে এভাবেই তখন খোঁজাখুঁজি শুরু হলো। আমার আব্বাও কবিরাজ খুঁজতেছে, আমার দাদাও কবিরাজ খোঁজে, কখনো এখানে কখনো এখানে বিভিন্ন জায়গায় তারা তখন হন্য হয়ে কবিরাজের সন্ধান করে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও কবিরাজের ভালো কোনো সন্ধান পাওয়া যায় না। আর যেগুলোকে পাচ্ছিলাম এগুলো এসে হচ্ছে গিয়ে আপনার এই কতক্ষণ পানি দেখে এই দেখে ওই দেখে, আবার কিছু কিছু কবিরাজ উল্টা আমার আব্বার কাছ থেকে টাকা নিয়ে সটকে যায়, মানে তারা পারবে না বলে তারা চলে যায়। এরকম করে প্রায় আমাদের অনেক টাকা পয়সায় চলে যায়। আমার আব্বার জমানো যত টাকা পয়সা ছিল প্রায় সব টাকা পয়সা আমার আব্বা ব্যয় করে ফেলে। কখনো এই জায়গায় কখনো ওই জায়গায়, কখনো এই কবিরাজ কখনো ওই কবিরাজ। দিনের পর দিন আমার পরিবারের মানুষরা তখন কবিরাজের পেছনে দৌড়াচ্ছিল, কিন্তু কোনোভাবে আর কোনো সন্ধান তারা পায় না। এবং একটা পর্যায়ে সবাই তখন হাঁপিয়ে গেছে, সবাই মনে করছে আর আমার মাকে বাঁচানো গেল না, আর আমার মাকে খুঁজে পাওয়া যাবে না, এবং আমার মা নিরুদ্দেশ হয়ে গেছে। তখন আমি দিঘির পাড়ে গিয়ে মায়ের জন্য কান্না করতাম, দোয়া করতাম, নামাজ পড়তাম, হাত তুলতাম এবং আম্মা আম্মা বলে চিৎকার করে কাঁদতাম। গ্রামের মানুষরা তখন এই দৃশ্য দেখতো, অনেকে আমার মাথায় হাত বোলাই দিত। আমার বয়স তখন খুব বেশি না, আপনার 12 থেকে 13 বছর হবে, এরকম বয়সী মানুষ আমি। সবাই তখন আমার মাথায় হাত বোলাই দিত, কান্নাকাটি করিস না, তোর মাকে পেয়ে যাবি, আল্লাহ রহমতে তোর মা ফিরে আসবে, এরকম করে অনেকেই বলতো, এরকম করে অনেকে আমাকে বুঝাইতো। সবার বুঝ নিয়ে সবার কথা শুনে আমি তখন ওই দিঘির পাড়ে গিয়ে গিয়ে কান্না করতাম। এভাবে বেশ কয়েকদিন পরে আমি ঘুমিয়ে আছি একদিন সকালবেলা খুব ভোরে। তো ঘুমিয়ে আসতে পরে হঠাৎ করে প্রচুর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। যখন প্রচুর চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে আমার হঠাৎ তখন ঘুম ভেঙে যায়। তখন খুব ভোরে, মাত্র সূর্য উদয় হবে হবে ভাব, এরকম একটা অবস্থা। আমি তখন দৌড় দিয়ে ঘর থেকে বেরোলাম। ঘর থেকে বেরোয়ার পরে দেখি আমার মাকে ধরাধরি করে, যে কাপড়টা আমার মা পরিহিত ছিল ওই কাপড় পরা অবস্থায় আমার মাকে ধরাধরি করে কিছু লোক আইনা আমাদের উঠানের মধ্যে রাখছে। এবং মাকে দেখার পরে আমি তখন দৌড়ে গিয়ে মাকে জড়াই ধরে কান্না করতে শুরু করছি। সবাই তখন বলতেছে সর সর সর, এই ধরিস না, এই ইয়া আন, কবিরা ইয়া আন, এই কি বলে, এই ডাক্তার আন ডাক্তার আন। এই বলার পরে তখনই হচ্ছে ডাক্তার আনার জন্য গেছে, এবং ডাক্তার এনে দেখলাম আমার মায়ের হাত ধরলো, সব কিছু ঠিক আছে। এবং তিনি তখন আমার মায়ের চোখে মুখে পানি দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে আমার মায়ের তখন জ্ঞান ফিরে আসছে, এবং জ্ঞান ফিরে আসার পরে আমার মায়ের চোখে মুখে একটা ভয়ের ছাপ দেখতে পাচ্ছিলাম। মানে আমার মা অনেক ভয় পাইছে। অনেক ভয় পাইলে একটা মানুষের ঠিক যেরকম অবস্থা হয়, আমার মায়ের অবস্থা ঠিক সেরকম। মা ভয়ে কারো দিকে তাকাচ্ছে না, ওনার মাঝে কেমন যেন একটা আতঙ্ক কাজ করে। এবং কিছুক্ষণ পরে তিনি হঠাৎ করে বলতেছে আপনারা কারা, এরকম করে বলতেছে আপনারা কারা। আমার আব্বা বলে কি বলো, আমরা কারা মানে, তুমি কি আমাদেরকে চিনো না? আমার মা বলে না, আমি তো আপনাদেরকে চিনতে পারছি না, আমার ভাত দে, আমার অনেক খিদা লাগছে, আমার ভাত দে। এইটা বলার পরেই তখন আমার মাকে ভাত দেওয়া হয়। আমার মা গপ 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 করে অনেকগুলো খাবার খায়। সবাই তখন বলে বসলো যে আমার মায়ের সাথে বা আমার মায়ের উপরে জিন ভর করেছে, আমার মায়ের সাথে জিন এসেছে এবং জিন তাড়াতে হবে। এবার কবিরাজ আনলো। কবিরাজ আনার পরে কবিরাজ দেখলো, দেখে বলতেছে আমার মায়ের সাথে কোনো জিন নেই। কবিরাজ বলে মায়ের সাথে কোনো জিন নেই। এবং এরপরে আরেকটা কবিরাজকে আনা হলো, মানে এর পরে আরেকটা কবিরাজ আনা হলো বেশ দূর থেকে। ওই কবিরাজটা বললো হ্যাঁ ওনার সাথে একটা জিন আছে, তবে ওই জিনটা খুব ভয়ানক একটা জিন, অনেক ভয়ানক একটা জিন, এটা তাড়াইতে হলে অনেক টাকা লাগবে। আমার আব্বা বলে কত টাকা লাগবে? ওই কবিরাজ বলে ম্যাক্সিমাম যে টাকার অ্যামাউন্ট ওই সময় দেয়, ওই অ্যামাউন্টে আমাদের মানে বিটা মাটি তো বিক্রি করতে হবে, আমাদের জায়গা সম্পত্তিও বিক্রি করতে হবে। আমার আব্বা তখন বলে আপনি কি বলেন, এত টাকা আমরা কোথা থেকে দিব? কবিরাজ বলে যদি এত টাকা দিতে পারেন তাহলে আমাকে ডাইকেন, আর যদি টাকা দিতে না পারেন তাহলে আমাকে ডাইকেন না, আপনারা অন্য কবিরাজ দেখান। তো আমাদের পক্ষে তো এত টাকা দেওয়া সম্ভব না, আমাদের বিটা বাড়ি সব বিক্রি করতে হবে। এবং এরপরে দেখা গেল আমার আব্বা তখন করলো গিয়ে আরও কবিরাজের কাছে যাচ্ছে, আরও কবিরাজ জানতেছে, এরকম 1 জন 2 জন 3 জন 5 জন করে কবিরাজ জানতেছে। কোনো কবিরাজ বলে আমার মায়ের সাথে জিন নাই, আবার কোনো কবিরাজ বলে আমার মায়ের সাথে জিন আছে কিন্তু ওইটা ছড়ানো যাবে না বা ছাড়ানো যাবে না। আবার কোনো কবিরাজ চেষ্টা করে পারে না, আবার কোনো কবিরাজ কিছু টাকা পয়সা নিয়ে যায় এবং কয়েকদিন পরে বলে যে আমার দ্বারা সম্ভব না। এরকম করতে একটা পর্যায়ে পুরো নিরাশ হয়ে গেছি। আমাদের আর কোনো সুযোগ নেই আম্মাকে বাঁচানোর। ওই সময় আম্মা একদম কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, নিজের মাথার চুল নিজে টানে, নিজের হাতে নিজে কামড়ায়, কখনো হাসে, কখনো গান গায়, কখনো কবিতা বলে, কখনো একে ডাকে, কখনো ওকে ডাকে, পরিপূর্ণভাবে আমার মা তখন পাগলই হয়ে যায়।
এবার আমার আব্বা তখন করলো কি, লাস্ট পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আমি আব্বাকে বলতেছি, আব্বা আমাদের জায়গা সম্পত্তি থেকে কি হবে, আমাদের জায়গা সম্পত্তির দরকার নেই, যেভাবেই হোক আমার মাকে বাঁচাতে হবে, আপনি মাকে বাঁচানোর ব্যবস্থা করেন, আপনি মাকে বাঁচান। আমার আব্বা তখন বলতেছে যে তাইলে তুই কি করতে বলতেছিস? আমি বললাম, আপনি জায়গা সম্পত্তি বিক্রি করার ব্যবস্থা করেন, আপনি জায়গা সম্পত্তি বিক্রি করার ব্যবস্থা করেন, প্রয়োজনে সব জায়গা সম্পত্তি বিক্রি করে দেন, এরপরেও আমার মাকে আমরা বাঁচাবো। তে আমার আব্বা তখন কী করলো, আমাদের গ্রামের যে জায়গাগুলো ছিল, মানে যেগুলোতে আমরা চাষাবাদ করতাম, ফসল ফলাইতাম, ওই জায়গাগুলো আমার আব্বা তখন বিক্রি করতে শুরু করলো। একে একে দেখা যায় আমাদের প্রায় সমস্ত জায়গা আমার আব্বা বিক্রি করে ফেলে, মানে আমাদের যেগুলো জমি আর কি, ওই জমিগুলো, ধানি জমিগুলো আমার আব্বা বিক্রি করে। শুধু বাড়ির বিটা ছাড়া আমাদের আর কোনো টাকা নাই। এবং আমার আব্বা তখন করে কি, আবার এই টাকা হয় না কিন্তু, মানে ওই যে জমি জমা বিক্রি করে তারপরেও কবিরাজের টাকা হয় না। এরপরে দেখা যায় আমার আব্বা তখন করে কি, মানুষের কাছ থেকে অনেক টাকা ঋণ করে, আমাদের গ্রামের অনেক পয়সাওয়ালাদের কাছ থেকে অনেক টাকা ঋণ করে, এবং ঋণ করে সবশেষ কবিরাজকে টাকা হয় যে ঠিক আছে আমরা আমাদের টাকা ফুলফিল করছি, আপনি তাহলে আপনি কাজ করেন। পরে কবিরাজকে টাকা দেওয়ার পরে কবিরাজ তখন এই গড়িমসি করে, কাজ করতেছি, প্রতিদিনই আসে, এরকম করে প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেল। কিন্তু কবিরাজ আমার আমার মাকে আর ভালো করতে পারলো না, আমার মা আর ভালো হলো না। আমার আব্বা তখন কবিরাজরে বললো যে যেহেতু আমার ওয়াইফ ভালো হলো না, বা আমার ওয়াইফ এখনো পাগলই আছে, তে আপনি আমার টাকা ফিরিয়ে দেন। এখন ভাই, একজনের টাকা আরেকজনের পকেটে চলে গেলে এটা আমাকে এত সহজ? কবিরাজ বলে, দিব ভাই, দিব ভাই, আপনার টাকা ফিরিয়ে দেবো, কাজ যেতে হলে টাকা দিয়ে দিব। কখনো গেলে আমার আব্বাকে 1000, কখনো গেলে 500, কখনো দেয় না। এবং আমার আব্বা ওই কবিরাজের সাথে চোখ রাঙিয়েও কথা বলতে পারে না, কারণ কবিরাজ 2 মাস ধরে আসছে, অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। এখন আমার আম্মা ভালো হয় নাই, এটা কবিরাজের কি দোষ? মানে কবিরাজ টাকা দেয় দেয় না, দেয় দেয় না, একটা পর্যায়ে কবিরাজ হঠাৎ করে টাকা দেওয়াই বন্ধ করে দিল। তো ভাই, একে তো আমরা গরিব মানুষ, আমরা নিম্নবিত্ত পরিবারের মানুষ, আর আপনি তো ভালো করেই জানেন গরিব মানুষের পক্ষে নেই কোনো আইন, নেই কোনো বিচার, এবং আমরা কারো কাছেই কোনো বিচার পাইলাম না। একটা পর্যায়ে কবিরাজ সটকে গেল, পরিপূর্ণভাবে টাকা দেওয়া বন্ধ করে দিলে কবিরাজ সটকে গেল, এবং যাওয়ার পরে তখন আমরা খেতে পারি না, প্রচণ্ড রকমের অভাব পরিবারে, এতটাই অভাব যে অভাবের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। এমনিতে পাগল একটা বোন ঘরের মধ্যে আছে, এবং রয়েছে আমার আরও আরেকটা ছোট বোন, দাদা দাদি বাবা এবং পাগল মা। মানে এমন একটা পরিস্থিতির মধ্যে তখন পড়ে গেলাম ভাই, বলে বুঝাতে পারবো না। তখনই না নিজের মাথার মধ্যে একটা রাগ চেকে বসে, রাগ চেকে বসে এরকম যে আমার মাথার মধ্যে এটা আগে, এই যে পানির নিচের ওই মানে হবলা দিঘির নিচে যে জিনটা আছে, ওই জিনটাই তো আমার মায়ের এই ক্ষতিটা করছে, আমার মাকে পাগল বানিয়ে দিছে, আমি ওই জিনটাকে আস্ত রাখবো না। মানে নিজের মাঝে একটা প্রতিশোধ তখন পরিণত হয়। ছোট মানুষ তো, মানে 13-14 বছরের ছেলে আমি, তা রক্ত তখন প্রচণ্ড রকমের গরম, যে আমি এই জিনের কিছু একটা করে বসবো। যেই দিঘির মধ্যে ধরেন কেউ নামতো না, মানে ভুলেও এই দিঘির মধ্যে কেউ নামতো না, কিন্তু আমি তখন করতাম কি, প্রতিদিনের দিঘির মধ্যে যাই গোসল করতাম, ডুব দিতাম, মানে ডুব দিতাম যে ওরে দেখার জন্য, ওরে দেখার জন্য ডুব দিতাম। এরকম করতে 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 অনেক দিন যাবৎ আমি এই দিঘির মধ্যে ডুব দিতে, মানে গোসল করতাম। সবাই আমার মানা করতো, সবাই মানা করতো যে না, এই দিঘির মধ্যে ডুব দিস না, এই দিঘির মধ্যে নামিস না, এবং এই দিঘিতে নামলে পরে তোরে মেরে ফেলবে, এরকম করে সবাই বলতো। তা আমার ভিতরে কোনো ভয় কাজ করতো না, মানে আমার ভিতরে কোনোই ভয় কাজ করতো না। আমার কথা হচ্ছে যে আমি এই জিনটাকে ধরবো, এই জিনটাকে আমি মেরে ফেলবো। এই জিনের কারণে আজকে আমার পরিবারের এই করুণ পরিণতি, এই জিনের জন্য আমার মা আজকে পাগল হয়ে গেছে, আমাদের যে ধানি জমি ছিল, আমাদের যে সয় সম্পত্তি ছিল, সব কিছুই চলে গেছে, আজ আমাদের কোনো কিছুই নেই, আমরা আজকে একেবারে ফকির হয়ে গেলাম। মানে সব কিছুর কারণ তো হচ্ছে এই জিনটা, সুতরাং এই জিনটাকে আমি আস্থা রাখবো না, এই জিনের উপরে আমি কঠিনভাবে প্রতিশোধ দিব। এবার আমি প্রতিশোধের নেশায় পুরো পাগল হয়ে গেলাম, সবসময় এই দিঘিতে নামি, সবসময় ডুব সাঁতার দিই, এই জিনকে পাওয়া যায় কিনা, জিনের উপরে প্রতিশোধ দেব। কিন্তু জিনকে তো আর পাওয়া যায় না, জিনকে তো আমি আর পাই না। জিনকে না পেয়ে প্রতিনিয়ত আমি যদি দিঘিতে যাইতাম এবং জিনকে খুঁজতাম, আস্তে আস্তে করে এটা গ্রামের যে গণ্যমান্য লোকজন আছে সবার কানে চলে যায় যে আমি এটা করতেছি। এবং অনেকে আমাকে বাধা দেয়, একটা পর্যায়ে এরকম হয় যে দিনের বেলায় আমি ওখানে গোসল করতে গেলে আমাদের গ্রামের মানুষ আমাকে বাধা দেয়, এবং তারা একটা সময় পাহারাদার বসায় দেয়, দিঘির পাড়ে পাহারাদার বসায়, যাতে কোনোভাবে আমি ওই দিঘিতে গোসল করতে যেতে না পারি। কারণ তাদের বিশ্বাস যে দিঘিতে যে আমি গোসল করতেছি, বা দিঘিতে যে গোসলের উদ্দেশ্যে আমি নামতেছি, বা জিনকে খোঁজার উদ্দেশ্যে নামতেছি, এই জিনটা আমাকে নিয়ে চলে যাবে, বা এই জিনটা আমার মায়ের মতো আমাকে আটকে রাখবে, আমাকে পাগল বানাই দিবে। এই জন্য ভাই আমার বাবাও আমাকে ঘর থেকে বের হইতে দেয় না।
আমার দাদা দাদিও দেয় না এবং ওখানে তারা পাহারা বসায় রাখছে। কিন্তু আমার ভিতরে তখনও প্রতিশোধের আগুন ধাউ ধাউ করে চলতেছে যে আজকে আমাদের জায়গা সম্পত্তি সব চলে গেল ওই জিনের কারণে। তা এই জিনটাকে আমি দেখে ছাড়বো, আমার জীবন দশা আমি জিনের ক্ষতি করব। এরকম করে কয়েকদিন যেতে পারে না। একদিন রাতের বেলায় আমি চিন্তা করলাম যে আজকে রাতে আমি যাব এবং আজকে রাতে আমি গিয়ে এই জিনটার সম্মুখীন হব। অনেকদিন দিনের বেলা যেহেতু গোসল করছি, দিনের বেলা যেহেতু আমি মানে আপনার দিঘিতে ডুব দিছি, জিনটাকে পাই নাই, রাতের বেলায় গেলে হয়তো জিনটাকে পাওয়া যাবে। এই সিদ্ধান্তটা করে আমি একদিন করলাম কি, গভীর রাতে, রাত তখন প্রায় 12টা, তখন 12টা থেকে 1টার মতো বাজে, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। এই ঘুটঘুটে অন্ধকার রাতে আমি তখন ঘর থেকে বের হইলাম, ওই দিঘিতে যাব এবং দিঘির মধ্যে গিয়ে আমি ডুব দিয়ে জিনের সন্ধান করব বা জিনের সম্মুখীন হব। এইটা ভেবে আমি তখন মধ্যরাতে ঘর থেকে বের হলাম। আমার বাবা আর দাদার চোখ ফাঁকি দিয়ে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে আস্তে 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 করে দিঘির পাড়ের দিকে যাচ্ছিলাম। তো দিঘির পাড়ের কাছাকাছি যাওয়ার সময় হঠাৎ করে দেখি আমাদের গ্রামেরই এক মেয়ে, নাম হচ্ছে ফিরোজা, যে কিনা আমার বয়স অনেকটাই বড়, আমরা ওনাকে ফিরোজা আফা বলি। দেখি যে ওখানে ফিরোজা আফা দাঁড়িয়ে আছে, মানে কি জানি করতেছে, এরকম মনে হয় মাছ ধরে না কিছু একটা, নাকি জমিতে কিছু একটা করতেছে। ফিরোজা আফাকে দেখার পরে আমি অবাক হয়ে গেলাম, কি রে, এত রাতের বেলায় ফিরোজা আফা এখানে কি করে। আমি ফিরোজা আফাকে দেখে ওনাকে ওভারটেক করে আমি তখন চলে যাচ্ছি। উনি আমাকে পিছন থেকে ডাক দিল, এই মুরাদ এদিকে আয়। ডাক দেওয়ার পরে আমি তখন আসছি, আসার পরে বলে, তুই কই যাচ্ছে তো রাত্রে, এমনি বলতেছে। তো ফিরোজা আফাকে তো আমি চিনি, ওনার সাথে আমার ভালো সম্পর্ক, মাঝে মাঝে ওনার সাথে আমরা ডাং খেলতাম, এটা ওইটা খেলাধুলা করতাম। তা ওনারে দেখার পরে তো আমি মানে নর্মালি বললাম যে না, আসলে যাইতেছি আমি একটু দিঘির পারে। উনি বলে যে এত রাতের বেলায় ঘুটঘুটে রাতের অন্ধকারে তুই দিঘির পারে যাবি কেন, তোর দিঘির পারে কি কাজ। আমি বললাম না, এমনিই যাচ্ছি আর কি। এই কথা বলে আবার ওনাকে স্কিপ করে যখন যাইতেছি, উনি আমাকে আবার পেছন থেকে ডাক দিল, ডাক দিয়া বলে, এরে পুরো দিদিকে আয়, তুই তুই কেন যাবি দিঘির পারে আমার বল। আমি বললাম, আপা আমার বাধা দিয়ে না, আমি দিঘিতে ডুব দিতে যাব। উনি বলে, তুই জানোস না দিঘিতে ডুব দেওয়ার পরে তোর মায়ের কি অবস্থা হয়েছে, আজও তোর মা পাগল, এরপরেও তুই দিঘিতে কেন যাবি, যা বাড়ি যা, বাড়ি যা, ভালো চাইলে বাড়ি যা। ওর উনি যখন আমাকে ধমক দিল, এটা আমার বড় সিনিয়র মানুষ, আমি চিন্তা করলাম যে আর আমি দিঘিতে গোসল করতে গেলেও উনি আমাকে ধরে নিয়ে আসবে। এরপরে আমি আবারও তখন পুনরায় কী করলাম, ওখান থেকে ফিরে চলে আসলাম। এসে ঘরে এসে ঘুমিয়ে গেলাম। তখনও কিন্তু খুব একটা রাগ কাজ করে। এবং এরপরে ঘর থেকে বের হয়ে আমি তখন কী করলাম, দিনের বেলায় অন্যের জমি, আমার আব্বার তো তখন আর জমি নাই, আমার আব্বা তখন অন্যের জমিতে কাজ করে। তা অন্যের একটা জমিতে আমি তখন কাজ করতেছিলাম, আমার আব্বা ছিল না, আমি একাই। ওই সময় দুপুরের কাছাকাছি দেখলাম এই ফিরোজা আফা ছাগল নিয়ে আসছে জমির মধ্যে ছাগল নিয়ে আসছে। আসার পর আমি বললাম, ফিরোজা আফা আপনি কালকে রাতে কাজটা ভালো করেন নাই, এমনি বলছে। বলার পরে উনি আমার দিকে তাকিয়ে বলে, কিরে মুরাদ, কি কস, কি বললি। আমি বললাম, আপনি কালকে রাতের কাজটা ভালো করে নাই, আপনি আমাকে বাধা দিয়ে কাজটা ঠিক করে নাই। উনি বলে, তোরে আমি বাধা দিছি, কোথায় বাধা দিছি, এই তুই কি বলিস। এটা বলবেন তখন ছাগলটা ওইখানে বেঁধে আস্তে আস্তে আমার দিকে আসতেছে এবং আমার কাছাকাছি এসে বলে, কি হয়েছে মুরাদ, কি বলিস। আমি বললাম, কি বলবো আর, আপনি কি কালকে রাত্রে কাজটা ভালো করছেন, আপনি কালকে রাতে আমাকে বাধা কেন দিলেন। আমি দিঘিতে ডুব দিতাম, আমি দিঘিতে যাইতাম, আমার মাকে যে জিনটা আজ পর্যন্ত পাগল বানিয়ে রাখছে, আমি জিনটার সম্মুখীন হইতাম, আমি ওনার সাথে কথা বলতাম, আপনি আমার বাধা দিলেন কেন। উনি তখন আমার দিকে তাকিয়ে বলতেছে, কি ব্যাপার, তুই কি তোর মায়ের মতো পাগল হয়ে গেলি নাকি। আমি বললাম, আমি আমার মায়ের মতো পাগল হবো মানে, এগুলো আপনি কি বলেন। উনি আবার বলে, কালকে রাতে আমি তোরে বাধা দিব কই। আমি বললাম, দেন নাই, আপনি তো ওই জায়গায় দাঁড়াই ছিলেন, আমি দিঘির পাড়ে যাচ্ছিলাম, আপনি আমার ওখান থেকে ডাইকা ঘরে পাঠিয়ে দিলেন। উনি তখন একটা হাসি দিয়ে বলে, সত্যিই কি তুই তোর মায়ের মতো পাগল হয়ে গেছিস, আসলেই তো মনে হয় তুই পাগল। আমি কালকে রাত্রে এখানে কেন আসবো রাতের বেলা, আমি একা একটা মেয়ে। আমার মাথাও না তখন জিনিসটা মানে চেপে বসলো, কি রে, ফিরোজা আফা একা একটা মেয়ে এত রাতের বেলায় মধ্যরাতে এখানে কেন আসবে, এটা তো কথা। এবং এই বলুন তখন বলে, তুই নিজের চিকিৎসা কর, তোর মায়ের সাথে তুইও পাগল হয়ে যাবি। আমি তখন পিছন থেকে বলতেছি, ও ফিরোজা আফা, তাহলে কি সত্যি আপনি এখানে আসেন নাই। উনি বলে, আরে না পাগল, আমি এত রাত এখানে আসবো কেন। এই বলুন তখন চলে যাচ্ছে। যাওয়ার পরে আমি তখন চিন্তা করলাম, কি রে, তো ফিরোজা আফার আমি নিজের চোখে দেখলাম, ওনার সাথে কথা বললাম, দুইবার উনি আমাকে ডেকে আমার বাড়িতে পাঠিয়ে দিল। তাহলে এটা কে ছিল, মানে ভিতর তখন জেগে উঠেছে, এটা তাহলে কে ছিল। ফিরোজা আফা যদি এটা নাই হবে, তাহলে এটা কে যে আমাকে বাধা দিয়ে আমার বাড়ির মধ্যে আমাকে পাঠিয়ে দিছে। এবার আমি করলাম কি, আর এই দিনটা আবার কেটে গেল। এই দিনটা কেটে ওই দিন মানে ওই রাতের বেলায়
আমি আবারও একই সময়ে আবারও আমি গেলাম দিঘির পাড়ে, মানে আবারও যাব দিঘির পাড়ে, ডুব দেবো, ডুব দিয়ে আমি এটার সম্মুখীন হব, এটাকে আমি দেখবো, এরকম একটা টার্গেট নিয়ে আমি আবারও করলাম কি, মধ্যরাতে ঘুম থেকে উঠলাম, উঠে রেডি হইলাম, আমি দিঘিতে যাব। রেডি হওয়ার পরে ঠিক ওই জায়গাটা যাওয়ার পরেই দেখি এই ফিরোজা আফা ওখানে দাঁড়িয়ে আছে। গত রাতে যেখানে দেখছিলাম আজকে রাতেও দেখতেছি একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ফিরোজা আফাকে এই জায়গায় দেখার পরে আমি তখন একটু থমকে গেলাম, কি ব্যাপার, গতকালকে রাতে তো দেখলাম ফিরোজা আফা এখানে আছে, কিন্তু উনি তো আমারে বললো উনি এখানে নাই বা উনি এখানে আসে নাই, আজকে কে? আমি আজকেও ওনাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছি। উনি আমাকে পিছন থেকে ডাক দিল, ডাক দেওয়ার পরে আমি চলে যাচ্ছি, উনি আমাকে জোরে একটা ডাক দিছে পরে আমি দাঁড়াইছি পরে বলে যে মুরাদ এদিকে আসছি। আসার পরে ওনার কাছে আসে, ওনার দিকে তাকাইতেছে এবং ওনার চোখগুলো কেমন জানি জল করতেছে। আমারে বলে এইদিকে ডাইকে আমার তখন এক জায়গায় বসাইলো। আমার ভিতরে কিন্তু তখন ভয় কোনো কাজ করে না, মানে একটা মানুষ যে ভয় পায়, তার ভিতরে একটা জিন দেখলে, পরি দেখলে, ভূত দেখলে যে একটা ভয় কাজ করে, এই ধরনের কোনো ভয় কিন্তু আমার মাঝে নাই। আমি পুরো ভূতের সামনে যাওয়ার জন্য, জিনের সামনে যাওয়ার জন্য প্রস্তুত। পরে আমাকে বলে কালকে রাত্রে বাধা দেওয়ার পরেও তুই আজকে আবার কেন দিঘিতে যাচ্ছিস, আমাকে বলে। আমি বললাম আমি যে আপনাকে দিনের বেলায় জিজ্ঞেস করলাম, দিনের বেলায় যে আপনাকে বললাম, আপনি যে আমাকে বললেন আপনি এখানে আসেন নাই, তাহলে এই যে আপনি আজকেও আমাকে বাধা দিলেন, আপনি রাতের বেলা এখানে কি করেন? উনি আমাকে বলে তুই আমার প্রশ্নের জবাব দে, আমি তোকে মানা করার পরেও তুই কেন দিঘিতে যাচ্ছিস? আমি বললাম আমি দিঘিতে যাবো। এইগুলো আমি তখন উঠে আবার রওনা দিছি, এই সময় উনি আমার হাত ধরে একটা টান দিয়ে আমাকে একটা থাপ্পড় দিছে ভাই। আমার কাছে মনে হয়েছে আমার কে জানে আমাকে লোহা দিয়ে বাড়ি মারছে, লোহা দিয়ে মারলে এতটা কষ্ট হয় না, এতটা ব্যথা হয় না, উনি আমাকে হাত দিয়ে মারাতে আমার যে ব্যথা হয়েছে, আমি ওনার দিকে তাকে আসছি, আমি কান্না করে দিছি, কান্না করতেছি ওখানে বসে বসে। আমার তখন বলে কান্না করতেছিস কেন? আমি বললাম আপনি আমাকে মারলেন কেন? বলে তুই কেন দিঘিতে যাবি? আমি দিঘিতে যাবো আমার মাকে বাঁচানোর জন্য, আমার মা পাগল হয়ে গেছে, আর আমার মাকে ভালো করার জন্য আমার আব্বা তার সমস্ত সয় সম্পত্তি বিক্রি করে দিছে, আজ আমরা অন্যের জমিতে কাজ করি, আমরা 3 বেলা 2 বেলা খেয়ে বেঁচে আছি, আমার বাবা অসুস্থ, দাদি অসুস্থ, দাদা অসুস্থ, আমার ঘরে একটা বোন আছে, আমার বোনটাও পাগল, তাই কেন আমাদেরকে এরকম একটা অবস্থার মধ্যে ফেলাইছে এই জিনটা? আমি এই জিনের সম্মুখীন করব, আমি এই জিনের সাথে যুদ্ধ করব। উনি তখন একটা হাসি দিয়ে বলে আরে পাগল, তুই জিনের সাথে যুদ্ধ করবি? তুই কি জিনের সাথে যুদ্ধ করে পারবি? এই জিনটার বয়স কত জানিস? আমি বললাম কত? উনি বলে আজকে 900 বছর ধরে এই জিনটা এই জায়গার মধ্যে আছে। আমি বললাম 900 বছর? বলে হ্যাঁ, 900 বছর ধরে এটা জিনের বাড়ি ছিল, এখানে দিঘি ছিল না। এরপরে মানুষ ওখানে দিঘি কাটে, আজ থেকে বহু বছর আগে ওখানে দিঘি কাটে, যারা দিঘি কেটে ওনার বাড়িঘর ভেঙে দেয় এদের প্রত্যেকে এই জিনটা মেরে ফেলে, এবং মেরে ফেলার পরে যখন দিঘিটা বিশালভাবে খনন করা হয়, এই জিনটা তখন দিঘির নিচে তার পরিবার পরিজন নিয়ে সে ওই দিঘির নিচে আসে। এবং এই জিনটা নর্মাল কোনো জিন না, এইটা জিনদের মধ্যে খুব ভয়ঙ্কর একটা জিন, ভয়ঙ্কর একটা গোষ্ঠীর জিন, এবং এই জিনগুলো অনেক পাওয়ারফুল, অনেক ক্ষমতাধর হয়ে থাকে। তোর মতো ছেলে ওইখানে যাবি এবং গিয়ে তুই ওখানে ডুব দিবি, ডুব দিয়ে জিনের সাথে যুদ্ধ করবি, এটা হাস্যকর ছাড়া আর কিছুই নাই। আমি তখন বললাম ফিরোজা আন্টি, আরে ফিরোজা আফা, আপনি এগুলো কেমনে জানেন? আপনি এগুলো কিভাবে জানেন? উনি তখন আমার দিকে তাকে হাসতে হাসতে বলে আমি ফিরোজা আফা না। আমি বললাম আপনি ফিরোজা আফা না, আপনি কে? পরে বলতেছে আমি কে এটা তোর জানতে হবে না, তুই বাড়ি যা। আমি বললাম আপনি আমাকে দিঘিতে যাইতে দিবেন না? উনি বলে না, তুই বাড়ি যা। এটা বলুন আমাকে তখন আবার বাড়িতে পাঠিয়ে দিছে। আমি বাড়ির মধ্যে আবার চলে গেছি। বাড়ির মধ্যে যাওয়ার পরে এবার যেটা হইলো ভাই, আমি এর পরের দিনে ফিরোজা আফারে আবার খুঁজে বের করে বলি ফিরোজা আফা, আপনি কি কালকে রাতে আমার সাথে এখানে বসে বসে কথা বলছিলেন? উনি বলে তুই আজকে আবার একই কথা বলতেছিস? আমি কেন ওখানে বসে তোর সাথে কথা বলবো? আসলেই তোর মাথাটা গেছে, কি হয়েছে বলতো? আমি তখন 100% শিওর হয়ে গেলাম যে এইটা ফিরোজা আফা না, এটা আমি শিওর হয়ে গেলাম। কিন্তু আমি ওই দিঘিতে আর নামবো না, আমি সত্যিকার অর্থে দিঘিতে আর নামবো না। দিঘিতে নামার পরিকল্পনা আমি অফ করে দিয়েছি, কারণ আমি জানি ওই দিঘিতে নামলে আমার নিজের জীবনও যাবে, কিন্তু এতে বেনিফিট কোনো কিছুই হবে না। এবার আমি করলাম কি, এই রাতের পরের রাতে আমি আবারও ওই দিঘির পাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম, যে দেখি ওই জিনটাকে পাই কিনা। কিন্তু ওই দিন দেখি উনি আর নাই।
ওনাকে আমি এদিকে ঘুরি ওইদিকে ঘুরি, আমি আর ফিরোজা আফাকে খুঁজে পাই না। আমি বারবার বলি আমার ভিতরে কিন্তু কোনো ভয় নাই, আমি ভয়টাকে জয় করে নিজের মতো করে যুদ্ধ ঘোষণা করেছি যে আমার জীবন থাকতে আমার যাই হবে যেটাই হবে আমি এর মাঝে একটা ভালো কিছু খুঁজে বের করব। এর মাঝে একটা ভালো কিছু আমি খুঁজে বের করব। এবার আমার যত যাই হোক আমি আবার ওইখানে গেছি, যে আমার কাছে মনে হলো যে ওই যদি ফিরোজা আফা না হয়ে থাকে তাহলে এটাও তো একটা জিন, এই জিন দ্বারা দেখে আমি কোনো কিছু করতে পারি কিনা। এরকম করে আমি এই ফিরোজা আফাকে খুঁজতে থাকি, এই জায়গায় ওই জায়গায় বিভিন্ন জায়গায় খুঁজতে থাকি, মানে ওই জিনটাকে আমি আর দিঘিতে জানাই। এভাবে বেশ কয়েকদিন পরে একদিন গভীর রাতে উনি আমার সাথে যেখানে কথা বলছিল ওই জায়গাটার মধ্যে আমি বসে আছি এবং বসে এদিক সেদিক খোঁজাখুঁজি করতেছি। তখনই অদৃশ্য একটা কণ্ঠ আমার কানে ভেসে আসলো, আমাকে বলতেছে, কিরে মুরাদ, কারে খুঁজতেছিস? এমনি বলে, এবং ঠিক ওনার কণ্ঠটাই। আমি বললাম, আমি তো আপনারই খুঁজতেছি, আপনি কই? বলে, কেন আমারে খুঁজতেছিস? তুই প্রতি রাতে এখানে কেন আসিস? শুধু কণ্ঠ শুনতেছ, ওনাকে দেখি না। আমি বললাম, আমি আপনার সাথে একটু কথা বলতে আসছি, আপনি একটু আমার সাথে দেখা দেন। এটা বলার পর উনি তখন আস্তে আস্তে করে একদিকে থেকে আসতেছে। অনেকেই মনে করবে যে আমার তো তখন ভয়ে দৌড় দেওয়ার কথা, কারণ আমি তো তখন নিশ্চিত হয়ে গেছি যে এটা একটা জিন। আমি তো ভয়ে দৌড় দিই নাই, আমি তখন ওখানে বসে আছি। আমি মৃত্যুকে তখন খুব কাছ থেকে দেখতেছি। আমি মরে গেলে মরে যাব, কিন্তু এরপরও আমার পরিবারের জন্য আমি কিছু একটা করে যাব। আমার মায়ের জন্য, আমার মাকে আমি ভালো করব। পরে উনি আমার কাছে আসছে, তখন অন্যরকম একটা চেহারা নিয়ে আসছে। ওই ফিরোজা আফুর চেহারা ছিল না, মুখটা তখন ঢেকে আসছে। আমি তখন বললাম, আপনি তো জিন তাই না? এমনি বলে, হ্যাঁ। তুই আমার কেন খুঁজতে আসছিস? তুই জিন জানার পরও তুই কেন আমার কাছে আসিস? তোর ভয় লাগে না? আমি তো তোরে মেরেও ফেলতে পারি। আমি বললাম, আপনি মেরে ফেললে আমাকে মেরে ফেলবেন, আমি আপনার কাছে জানতে চাই আমার মা কি কখনো ভালো হবে না? উনি বলে, কেন? তোর মা পাগল হয়েছে তোর মায়ের কারণে। কেন তোর ওই দিঘির মধ্যে ময়লা কাপড় ধুইতে গেল? তোর মা জানে না ওই দিঘিতে একটা ভয়ঙ্কর জিন বসবাস করে? এরপরেও কেন প্রস্রাব পায়খানা করা কাপড় তিনি সেখানে ধুইতে গেল? আমি বললাম, মা না হয় ভুল করছে, ভুল করলে তো আল্লাহ মাফ করে, তবে কি আমার মাকে ওই জিনটা মাফ করবে না? উনি তখন বলে, যা তোর মাকে বল ওই জিনের কাছে ক্ষমা চাইতে। আমি বললাম, আমার মা তো পাগল, আমার মা ক্ষমা চাইবে কেমন করে? এটা বলে আমি তখন কান্না করে দিচ্ছি ওখানে, যে আমার মাকে আমি অনেক ভালোবাসি। আমার পুরো পৃথিবী একদিকে, আমার মা একদিকে। আজকে আমার মা পাগল, এবং মা পাগল বলে আমার পুরো সংসারটা আজকে ভেঙে যাওয়ার পথে, আমার পুরো সংসারটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। আমার মাকে কি কোনোভাবে ভালো করা যাবে না? উনি তখন আমাকে বলতেছে, কান্না করিস না মুরাদ, কান্না থামা। তোর মাকে ভালো করতে চাস? আমি বললাম, হ্যাঁ, আমি আমার মাকে ভালো করতে চাই। উনি তখন বলে, আমি তোর মাকে ভালো করতে পারবো। এটা বলার পর আমি তখন একটু আশ্বাস পাইলাম যে আমার মাকে উনি ভালো করতে পারবে। আমি বললাম, আপনি আমার মাকে ভালো করতে পারবেন? উনি বলে, হ্যাঁ, আমি তোমার মাকে ভালো করতে পারবো, কিন্তু আমি যে তোর মাকে ভালো করে দিব, এই তোর মাকে ভালো করে দিলে পরে এরপরে আমার একটা ছোটোখাটো হলে আমার একটা ক্ষতি হবে, যে কোনো একটা ক্ষতি হবে, এবং এই গ্রামেরও আরেকটা সমস্যা দেখা দিবে। উনি বলতেছে, এই গ্রামেরও আরেকটা সমস্যা দেখা দিবে। আমি বললাম, গ্রামের কি সমস্যা দেখা দিবে? ছোটোখাটো আপনার কি ক্ষতি হবে এইসব আমি জানি না, আমি শুধু আপনার কাছে চাই আপনি আমার মাকে ভালো করে দেন, আপনি আমার মাকে ভালো করে দেন। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনি আমার মাকে ভালো করে দেন। উনি তখন বলে, আচ্ছা ঠিক আছে, তুই মন খারাপ করিস না, আমি তোর মাকে ভালো করে দিব। তবে তোর কাছে আমার একটা রিকোয়েস্ট, তোর কাছে আমার একটা অনুরোধ, আমি তোর মাকে ভালো করে দেওয়ার পরে এরপরে আর কোনোভাবেই তোরা ওই দিঘিতে যাবি না, এবং দিঘির সাথে তোরা কোনো সম্পর্ক রাখবি না, তোরা বাইরে বাইরে থাকবি, এবং যাতে কোনোদিন কোনোভাবে ওই দিঘির মধ্যে কেউ না যায়, এটাও তুই পুরো গ্রামবাসীকে বলে দিবি। আমি বললাম যে অবশ্যই আমি বলবো, আমি পুরো গ্রামে প্রয়োজনে হেঁটে হেঁটে বলবো, যাতে কেউ বিনা কারণে ওই দিঘিতে না যায়। ঠিক ওই মুহূর্তে তিনি একটা গাছের শিকড় আমাকে দিল। গাছের শিকড়টা আমাকে দিল, বললো, এই গাছের শিকড়টা তোর মাকে খাওয়াই দিবি, তোর মাকে গাছের শিকড়টা খাওয়াই দিবি, যেভাবে হোক, পানির সাথে হোক কিংবা এমনি হোক, এই জিনিসটা খাওয়াবি। খাওয়ানোর পরে তোর মায়ের প্রচণ্ড রকমের ঘুম হবে, উনি অনেক দিন পর্যন্ত ঘুম থেকে উঠতে পারবে না, এবং ঘুম থেকে হয়তো উঠবে, উঠে খাবে, বাথরুমে যাবে, আবার ঘুমিয়ে পড়বে। তাকে কিন্তু বিরক্ত করবি না, সে যতটুকু ঘুমাতে চায় তাকে ঠিক ততটুকুই ঘুমাইতে দিবি, তাকে বিরক্ত করা যাবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমি মাকে কোনো বিরক্ত করবো না, মা যতটুকু ঘুমাতে চায় ততটুকুই ঘুমাবে। এটা বলার পরে উনি এটা আমার হাতে দিল। হাতে দেওয়ার পরে উনি আর আমার সামনে নাই, এবং মুহূর্তের মধ্যে আমি ওকে দেখতে পাচ্ছি না। দেখতে না পাওয়ার পরে আমি তখন ওই শিকড়টা নিয়ে ঘরের মধ্যে আসলাম। আইসা সারাটা রাত আর ঘুমাইলাম না। সকালবেলা আমি আব্বারে বললাম, আব্বা, এই শিকড়টা মায়ের খাওয়াই দেন, ছোট্ট একটা শিকড়,
আমার আব্বা বলে, এটা কিসের শিকড়? আমি বললাম, মায়ের এটা খাওয়াই দেন এবং খাওয়াই দেওয়ার পরেই বুঝতে পারবেন। এইটা বলার পরে আমার আব্বা তখন এই শিকড়টা হাতে নিল। পানি, আমার মা সকালে পানি খায়, এই পানির মধ্যে গুলে এই শিকড়টা তখন আমার মারে খাওয়াই দিল। আমার মা তখন এই শিকড়টা খেয়ে ফেললো, মানে গিলে ফেললো। এইটা গিলে ফেলার পরে যেটা হইলো, আমার মা মানে কেমন জানি, ওই যে পরীটা যেমন করে বলেছিল যে মা হচ্ছে আপনার মানে অনেকটা দুর্বল হয়ে যাবে, তার চোখে ঘুম আসবে, এরকম আসলেই তাই। মা অনেকটা দুর্বল হয়ে গেল এবং দুর্বল হয়ে যাওয়ার পরে মা মানে ঘুমানোর জন্য বলতেছে, আমি মানে এরকম লুটে পড়ে যাচ্ছে। পরে আমার আব্বা ধরে আমি বললাম যে, আব্বা মায়ের কিন্তু অনেক ঘুম আসবে, মায়ের কিন্তু ঘুম আসবে, মাকে বিরক্ত করা যাবে না। তাই আমার আব্বা আমাকে ঘুমে খাটে শোয়াই দিছে। বিশ্বাস করবেন টানা 9 ঘন্টা আমার আম্মা ঘুমিয়েছিল। 9 ঘন্টা পরে উঠে আমার মা অনেকটা শান্ত হয়ে গেছে। আগে যেরকম পাগলামি করতো, বিশৃঙ্খলা করতো, হানাহানি করতো, এরকম কোনো কিছুই নেই। সম্পূর্ণ শান্ত হয়ে গেছে, একেবারে শান্ত শান্ত একটা মানুষের মতো আছে। এবং কারোর সাথে খুব বেশি কথা বলে না। আগে যেরকম পাগলামি করতো, গালমন্দ করতো, নিজের চুল নিজে টেনে ছেড়ে ফেলতো, নিজের হাতে নিজে কামড়াইতো, খামচি মারতো, এখন আর আমার মা এরকম কোনো কিছুই করে না। মা তখন একেবারে শান্ত হয়ে গেল এবং খুবই শান্ত হয়ে গেল। এইভাবে প্রায় 3 থেকে 4 দিনের মাথায় আমার মা আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে ভালো হয়ে গেল। সম্পূর্ণভাবে মা যখন ভালো হয়ে গেল, আমি তখন অবাক হয়ে গেলাম, মানে আমি সহ আমার গোটা পরিবারের মানুষ অবাক হয়ে গেল। আমাকে আমার বাবা বারবার বলতেছে, কিভাবে ভালো হইলো তোর মা, তোর মা কিভাবে ভালো হইলো, এটা আমাকে বলতেছে। তা আমি আব্বাকে বলতেছে, আল্লাহ ভালো করছে। আমি কিন্তু এরপর আমার আব্বার কাছে ওই জিন বা পরীর কথা বলি না, কিন্তু ওই পরীটা আমার অনেক উপকার করছে। এরপরে হলো কি, এভাবে তখন সময়গুলো কাটতেছে এবং কিছুদিন পরে, এই ঘটনার কিছুদিন পরে আমার আব্বা কিন্তু তখন অনেক গরু পালতো। আমাদের 3টা গরু ছিল, আমরা গরু পালতাম। গরু পালতাম বলতে আমাদের না, আমার বোনদের কাছ থেকে বাঘা আনছিল। বাঘা হয়তো অনেকেই বুঝে না, যে গরুটা পালবো যদি বাছুরটা আমি নিয়ে যাবো, যার গরু তারে দিয়ে দিব, এরকমভাবে বাগাতে গরু পালা হয়। তা আমার আব্বা 2-3টা গরু পালতো। ওই সময় পালার পরে তাই দিঘির পারে আমার আব্বা তখন গরু বাঁধছিল দুপুরবেলা ঘাস খাওয়ার জন্য। তাই বিকেলে বাবা মারে বলতেছে, যা তো এই গরুগুলো নিয়ে আয়, এটা বলে। যাওয়ার পরে আমি দেখলাম যে 3টা গরুর মাঝে 2টা গরু মানে নাই, একটা গরু আছে। তা 2টা গরু যে নাই, 2টা গরুর যে রশি ছিল, 2টা গরু রশি ছেড়ে চলে গেছে। মানে গরুর যে রশি আছে না, রশি ছেড়ে চলে গেছে। আব্বার বললাম, আব্বা গরু তো একটা আছে, 2টা তো নাই। আমার আব্বা বলে, কি বলি, তা বাকি 2টা গেল কই? আমি তো জানি না আব্বা, বাকি 2টা কোথায় গেল। এবার আমার আব্বা তখন গরু খুঁজতে শুরু করছে। টর্চ লাইট দিয়ে রাতের বেলায় গরু খুঁজতেছি, এদিকে ওইদিকে, না গরু আর পাওয়াই যায় না, গরু আর নাই। আমার আব্বা বলতেছে, আরে গরু কোথায় গেল, গরু কোন দিকে গেল? আব্বা আমি কেমনে বলবো, আমি তো জানি না গরু কোন দিকে গেছে। পাগলের মতো তখন গরু খুঁজতে শুরু করি। আমার আব্বাও খুঁজে, আমিও খুঁজি, সবাই তখন গরু খুঁজতে মগ্ন, কিন্তু গরুটাকে আর পাওয়াই গেল না। নাই, গরু একেবারেই নাই। সকাল হয়ে গেল, সকাল পর্যন্ত গরু খোঁজা হলো, গরু পাওয়া গেল না। এরপরে আমার আব্বা খুব রেগে গেল যে গরু 2টা কই গেল, কারণ গরু তো আর আমাদের না, গরু তো অন্যদের কাছ থেকে আমরা এনেছিলাম। এবং এরই কয়েকদিন পরে, মানে 2 দিন পরে হঠাৎ করে আরেকজনের আরেকটা গরু, তাই এটা দিঘির পাড়ে না, দিঘির পাড় থেকে অনেক একটা জায়গার মধ্যে মানে ঘাস খাওয়ার জন্য বাঁচছিল, ওইখান থেকে গরুটাকে নিয়ে চলে গেছে। এরকম করে 1টা 2টা 3টা করে প্রায় প্রতিদিন আমাদের গ্রামের গরু চুরি, মানে গরু উধাও হয়ে যাচ্ছে। এখন কেউ বলতেছে চুরি করতেছে, কেউ বলে এরকম করতে করতে একদিন হঠাৎ করে একজনের গরু নেওয়ার পর, তখন একেবারে মানে আপনার শুকনো মৌসুম ছিল, তাই গরুটা নেওয়ার পরে তখন দেখা গেলো উনি মানে গরুটাকে বাইন্দা বাড়িতে আসছে, আইসা আবার গেছে গরুটা দেখার জন্য, যাই দেখতেছে গরু নেই। কিন্তু গরু যে নাই, এখানে একটা জিনিস উনি দেখতে পাইলো, দিঘি থেকে গরুটা পর্যন্ত একটা পানির লাইন হয়ে গেছে। মানে ধরেন একটা মানুষ যখন ভিজা শরীরে হেঁটে যায়, তখন কিন্তু দেখবেন যে তার শরীর থেকে অনেক পানি পড়ে, আর পানি পড়লে শুকনো জায়গায় যদি পানিটা পড়ে, পানিটা ভিজা দেখা যায়। তো মনে হলো যেন এরকম পানির লেদ পড়ে আছে, পানির লাইন পড়ে আছে গরুটা থেকে এই দিঘিটা পর্যন্ত। তখনই শিওর হয়ে গেল যে এই দিঘি থেকে গরুগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার মাথায় তখন আসলো, আরে ওই যে পরীটা, সেটা তো আমাকে বলেছিল, যে যাকে আমি ফিরোজা বলতাম, উনি তো বলেছিল যে এরকম ভাবে আমাদের গ্রামের একটা ক্ষতি হবে। তার মানে আমার মা ভালো হয়ে গেল, কিন্তু এই জিনিসটা এই ক্ষতিটা করতেছে। তা আমি তখন আমার আব্বারে বললাম যে, আব্বা এই দিঘিতে থাকা জিনিসটাই এটা ক্ষতি করতেছে, এটাই ক্ষতি করতেছে। আমি তখন আব্বারে বলি, আমার আব্বা বলে, তাই এটারে কিছু করা যায় কিনা, এটারে কিছু করা যায় কিনা তুই চেষ্টা কর, বা তুই চিন্তা কর, বা তোর মায়ের যেমন ভালো করছস, দেখ গ্রামের মানুষকে এভাবে উপকার করা যায় কিনা।
এবার আমি আমার মতো করে ওই জায়গাটার মধ্যে আবারও ঘুরতে থাকি যে এই পরীটাকে পাই কিনা। এরকম করে 2-3 দিন ঘোরার পর একদিন রাতের বেলায় এই পরীটা আবারও আসছে আমার কাছে। এসে আমাকে বলে, কি ব্যাপার মুরাদ, তুমি আমারে খোঁজো কেন? আমি বললাম যে খুঁজতেছি এই জন্য, আমাদের গ্রামে তো বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। উনি বলে, হ্যাঁ আমি তো বলেছি একটা সমস্যা দেখা দিবে, তা কি হয়েছে? আমি বললাম, এই যে দেখেন না আমাদের গ্রামের গরুগুলোকে একটা একটা গরু বলে। উনি বলে, হ্যাঁ ওই দানবটা গরুগুলোকে খেয়ে ফেলে, গরুগুলোকে নিয়ে যায় খেয়ে ফেলে, এবং এটা বেশি দিন করবে না, এটা বন্ধ করে দিবে, খুব কম সময়ের মধ্যে বন্ধ করবে, গ্রামের মানুষকে বলো শান্ত থাকার জন্য। আমি বললাম, কম সময়ের মধ্যে যে বন্ধ করে দিবে বলেন, গ্রামের মানুষ কত কষ্ট করে একটা গরু পালে, এবং ছোটবেলা থেকে কত কষ্ট করে গরুটাকে সে বড় করে, গরুটা বেচে কয়টা টাকা হলে সে ঘরের জন্য একটা ফার্নিচার কিনবে, না হয় মেয়ে বিয়ে দিবে, না হয় ছেলেকে কিছু একটা কাজ দিবে, একটা ব্যবসা বাণিজ্য দিবে। এরকম স্বপ্ন দেখেই তো মানুষ একটা গরু পালে। আর এই গরুগুলোকে যদি এভাবে খেয়ে ফেলে তাহলে কিভাবে হবে বলেন? উনি বলে, এখানে আমার কোনো হাত নাই, আমি এখানে কিছু করতে পারবো না। এরপরে উনি আমার কাছে আসে, আমি ওনার সাথে মাঝে মাঝে গিয়ে কথা বলি, তা উনি কোনো কিছু করতে পারে না। একদিন রাতের বেলা ওনার সাথে কথা বলতে বলতে উনি বলতেছে যে, তোমার বাবা মনে হয় এই খারাপ কোনো কিছু করতে যাচ্ছে, তোমার আব্বাকে বলবা দিদির সাথে যেন খারাপ কোনো কিছু না করে। এই কথা উনি আমাকে রাতের বেলায় বললো। রাতের বেলায় বলার পরে আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো রাতের বেলা তার সাথে কথাবার্তা বলে আমি ঘরে এসে ঘুমিয়ে গেছি। সকালবেলা প্রায় 11টার দিকে আমার আব্বা তখন আমার ডাকতেছে। আব্বা তখন ডাকতেছে দেখা আমি বললাম, কি হয়েছে, ডাকাডাকি কেন করতেছ? আমার আব্বা বলে, ডাকাডাকি করতেছি, তুই উঠ, তোর সাথে কথা আছে, তুই উঠ। আমি তখন উঠছি পরে আমার আব্বা তখন বলে, দিঘির দিকে যাব। আমার আব্বা আছে ওখানে, আমার চাচা আছে, আরো কয়েকজন লোক আছে। তাই আমি তখন আব্বারে বলতেছি, আমার মা তখন ভালো, কিন্তু ঘরের মধ্যে বসে আছে, নামাজ কালাম পরে ভালো। আমার আব্বা বলে, দিঘির দিকে যাব। দিঘির দিকে কেন যাবেন, কারণটা কি এটা তো বলবেন? আমার আব্বা বলতেছে যে, দিঘির মধ্যে পানিটা ফালাবো, পানিটা এক জায়গা থেকে আনছি। আমার তখন হঠাৎ করে পুরীর কথা মনে হয়েছে, কালকে রাতে তো পুরী আমাকে এটা বলছিল। আমি তখন আব্বারে বলতেছি, আব্বা খবরদার, এই দিঘির সাথে কোনো মশকরা চলা যাবে না, আপনার কোনো পানি টানি ফেলবে না, এটা আরো খারাপ হবে। আমার আব্বা বলে, বেশি বুঝিস না। এবার আমার আব্বা আমার কথা শুনলো না, একাই সে গেল। এবং যাওয়ার পরে সে কি করছে আমি জানি না, একটা সময় দেখলাম দিঘির পাড়ে প্রচন্ড রকমের মানুষ, মানে অনেক মানুষ দিঘির চারপাশে দাঁড়ায় আছে। আমিও তখন দেখতে গেলাম যে কি হইলো, এত মানুষ কেন দাঁড়িয়ে আছে। এবং যাওয়ার পরে যেটা দেখলাম যে ভাই, মানে একটা জায়গার মধ্যে আগুন লাগলে আগুনের যেরকম ধোঁয়া বেরোয় না, মানে আগুনের যেমন ধোঁয়া বের হয়, এরকম করে করে আমার ওই দিঘির পাড়ের দিঘিটার থেকে ভিতর থেকে এরকম আপনি দেখবেন খুব খেয়াল করে, একেবারে গরমের সময় পুকুরের পানি যেরকম একটা ভাপ বের হয়, পুকুরের পানি থেকে একটা ভাপ বের, এরকম করে ধোঁয়ার মতো করে ভাপ বের হইতেছে পুকুরের পানি থেকে, এবং পানিগুলো প্রচুর পরিমাণে নড়াচড়া করতেছে, মনে হচ্ছে যে নিচ থেকে কোনো কিছু একটা এই পানিটাকে নাড়াইতেছে, এরকম একটা অবস্থা দেখার পরে আমি তো তখন অবাক হয়ে গেলাম, কি রে এটা হচ্ছে কেন? আব্বারে বললাম, কি করছো? আমার আব্বা বলে, কিছু করি নাই, শুধু দিঘিতে পানিটা ফেলছি। এখন দিঘিতে পানিটা তুমি ফেললা কেন, কেন ফেললা, এটা আনছো কোত্থেকে? আমার আব্বা বলে, অমুক কবিরাজের কাছ থেকে, একটা কবিরাজের নাম বলে আমাদের এলাকাতে, ওই কবিরাজের কাছ থেকে আনছি। আব্বা তখন কবিরাজ, আমি বললো কবিরাজের নাম? আব্বা বলে, সাইমন কবিরাজ। তো সাইমন কবিরাজ কিন্তু আমাদের এলাকাতে নাম করে একজন কবিরাজ, উনি অনেক মানুষকে ভালো করে, বা তিনি খুব ভালো কবিরাজ, তার কাছ থেকে আনছো, তো এরকম হইলো কেন? আমার আব্বা বলে, জানি না। আমার আব্বা এটাই বলে, জানি না বলার পরে এই ঘটনাই ঘটলো। এতটুকু হওয়ার পর আব্বা তখন, আবার শরীর কাঁপতেছে, হাত পা কাঁপতেছে, আব্বা তখন ঘরে চলে আসছে। এবং ঘরে আসার পরে আবার শুইছে, সারাদিন কেটে গেল। রাতের বেলা আমি পরীটার সাথে দেখা করতে গেছি পরে এই পরীটা আমার কাছে আসছে, যারা আমি ফিরোজা পরীটাকে আমার কাছে আসছে, এসে আমি ওর সাথে কথা বলতেছে। ও বলতেছে যে, তোমার আব্বা এটা কি করছে আমাকে বলে। আমি বললাম, আমি তো বাধা দিয়েছিলাম, আব্বা তোমার বাধা শুনলো না। উনি বলে, তোমার আব্বা কিন্তু পাগল হয়ে গেছে। আমি বললাম, বলে, হ্যাঁ, শুধু তোমার বাপ না, তোমার মাও পাগল হয়ে গেছে। শুধু তোমার মা না, তোমার যে ছোট একটা বোন আছে ওইটাও পাগল হয়ে গেছে। শুধু তোমার ওই সময় দাদি মারা গেছে, দাদা আছে, তোমার দাদা ব্যতীত। আমারে বলে। আমি বললাম, আমি তো দেখলাম তারা ঘুমিয়ে আছে, আমি তো তাদেরকে পাগল দেখি নাই। বলে, সকালে দেখবে তারা পাগল হয়ে গেছে। এইটা বলার পর আমি তখন অবাক হয়ে বললাম, এটা কি বলেন? বলে, হ্যাঁ, তারা অনেক বড় ভুল করছে, এই ভুলটা করা তাদের ঠিক হয় নাই। এই জিনিসটাকে বারবার নাড়াচাড়া দেওয়া, এই জিনিসটাকে উত্তপ্ত করা, দিঘির যে জায়গাটা, ওই জায়গাটাও তো কারো জমির জায়গা না, এটাও সরকারি খাত জায়গা। এরপরও কেন এই দিঘি নিয়ে
এত মানুষের জল্পনা কল্পনা, কেন তোমরা মানুষরা এই দিঘিটাকে নিয়ে এভাবে পড়ে আছো? দিঘিতে যে জিনিসটা আছে এটা জিন জাতির মধ্যে অনেক বয়স্ক একটা জিন, যার বয়স প্রায় 1000 বছরেরও বেশি। তা এই জিনটাকে কেন তোমরা বারবার উত্তপ্ত করো? এটা ভালো করো নাই, এবং তোমার বাবা মা সত্যি খারাপ হয়ে গেছে, তাদেরকে আর ভালো করা যাবে না। আমি তখন বললাম আমি ঘরে যাব। এটা বললেই আমি তখন কি করলাম, এই দৌড়ে ঘরে আসছি। ভাই আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি ঘরে এসে দেখি আমার আব্বাও খাটে বয়ে রয়েছে, আমার মাও বয়ে রয়েছে। তাদের দুজনকে বসে থাকা দেখে আমি বললাম কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? তারা দুজনেই তখন হাসে, এবং তাদের হাসি দেখে আমি তখন চিন্তা করছি কি ওরা হাসতেছে কেন? দেখলাম আমার ছোট বোন পাগল, যেটা তো মানে প্রতিবন্ধী একেবারে ছোট যে বোনটা আছে ওইটাও দেখি কি পাগলের মতো বকতেছে। আমার তখন আর বুঝতে বাকি ছিল না যারা পাগল হয়ে গেছে। আমি তখন এখানে দিলাম চিৎকার দেওয়ার পরে আশেপাশের ঘর থেকে অনেকেই আসলো, এসে সবাই বলতেছে কি হয়েছে, এবার এটা পাগল। মানে আমার আব্বা মাও পাগল, আমার মাও পাগল, পুরো মানে আমাদের পুরো বংশটাই পাগল হয়ে গেছে। এবার সবাই বলতেছে আল্লাহ এটা কি হইলো। আমি এই ভোর রাতে দৌড়ে আবার ওইদিকে মানে ওইখানে গেলাম যে জায়গায় পরিটার সাথে কথা বলি। এই পরিটাকে আমি ওই জায়গায় পাইলাম না, মানে ওইটা আর আসলো না। আসার পরে আমি এসে আমার আব্বা আমার নিয়ে পড়ে আসি। আমি মানে এবার কি করব, সকালবেলা সাইমন কবিরাজকে খবর দেওয়া হয়েছে। সাইমন কবিরাজ যেহেতু ভালো কবিরাজ আসছে, আইসা দেখা তাই কথাবার্তা বলে উনি আবার চলে গেছে, যে উনি পানি পড়া ওইটা দিছে, কিন্তু আর কাজ হচ্ছে না, ভালো হচ্ছে না, কোনোভাবে ভালো হচ্ছে না। আমার দাদা কবিরাজের কাছে যায়, পানি পড়া আনে, এটা দিয়ে ওইটা দিয়ে, অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু আমার আব্বা আমার ভালো হলো না। আমার তখন এই চোখের দেখা, আমার আব্বা আমার এই পরিণতি দেখে আমি সহ্য করতে পারতেছিলাম না। এবার মাঝে মাঝে পরিটা আসে, মাঝে মাঝে আসে না। যখনই আসে আমি ওর সাথে কথা বলি, কি করব, আমার বাপ মা তো এরকম পাগল হয়ে গেছে। ও বলে আমার দ্বারাই সম্ভব না, আমার দ্বারাই যতটুকু সম্ভব ছিল আমি ততটুকু করেছি, কিন্তু এখন আর আমার দ্বারা সম্ভব না তোমার আব্বা আমাকে সুস্থ করা, এবং তারা মরণ পর্যন্ত এরকমই থাকবে, তারা সুস্থ হবে না। বেঁচে চেষ্টা করে লাভ নেই, তাদের ব্রেন নষ্ট করে দেওয়া হয়েছে। আমি বললাম এটা কেমন কথা হইলো, এটা কি ধরনের কথা? তুমি ওর কাছে পায়ে ধরে মাপ চাই, কান্না করি। ও তখন একটা কথাই বলে, আমার কোনো ক্ষমতা নেই তোমার আব্বা আমাকে ভালো করার। আমি আমার কাছে যতটুকু ছিল ততটুকু আমি আমার সাধ্য মতো করেছি, এবং তোমার মাকে আমি ভালো করেছি। এখন আর আমার কাছে কিছুই করা নাই যে আমি তাদেরকে সুস্থ করব। তুমি আল্লাহর কাছে রাখো, একমাত্র তিনিই তোমার আব্বা আমাকে ভালো করতে পারে। এরকম করে মানে কবিরাজের বাড়িতে যাচ্ছে, আমার দাদা যাচ্ছে। একদিন আমি সকালবেলা কবিরাজের বাড়িতে রওনা দিলাম, যে আমি কথা বলে দেখি যে কবিরাজ কি বলে। ওই কথা বলার পর আমি তখন কবিরাজের সাথে কথা বলতে মানে অনেকক্ষণ ধরে কথা বলতে আমি তখন হঠাৎ করে এই ফিরোজার কথাও কবিরাজকে বলে ফেলি। ফিরোজার কথা কবিরাজকে বলার পরে কবিরাজ আমাকে বলে, এইটার কপালের মধ্যে একটা চিহ্ন কি আছে এরকম, যেটা পয়সার মতো, পয়সার যেরকম চিহ্ন হয় না, কপালের মধ্যে কি এরকম একটা চিহ্ন আছে? আমি বললাম হ্যাঁ, কপালের মধ্যে এরকম একটা চিহ্ন আছে। এইটা বলার পরে সে তখন করলো কি, একটা তাবিজ বের করলো, করে বলে এটা হাতে বান। আমাকে এটা বলছে। আমি বললাম যে কেন? বলে হাতে বান। এটা বললাম, তখন ওই তাবিজটা হাতে বানলাম। উনি যেরকম করে বললো, হাতে বাঁধার পরে তিনি তখন আমাকে বলে, এখন তোর সাথে আমার যে কথাগুলো হবে এগুলো শুধু তুই জানবি আর আমি জানবো। যে পরীটার কাছে তুই রাতের বেলায় মাঝে মাঝে যাস, এই পরীটা কিন্তু এই কথাটা জানবে না। আমি তখন বললাম ঠিক আছে, জানবে না, আপনি আমাকে বলেন। উনি আমাকে বলে, একমাত্র তুই তোর বাবা মাকে, তোর ছোট বোনকে ভালো করতে পারবি, এই ছাড়া আর কেউ পারবে না। আমি তখন বললাম আমি পারবো? আমি কিভাবে পারবো? উনি তখন বলে, তুই যদি আমার কথা শুনিস, আমার কথা মানিস, আমার কথা শুনলে, আমার কথা মানলে তোর বাবা মা ভালো হবে। আর যদি আমার কথা না শুনিস, আমার কথা না মানিস, তাহলে কিন্তু তোর বাবা মা ভালো হবে না, এবং তারা সারা জীবনই পাগল থাকবে। আমি বললাম আমি আপনার কথা শুনবো। আমার বাবা মাকে ভালো করার জন্য, তারা সুস্থ হওয়ার জন্য, আমার ছোট বোন সুস্থ হওয়ার জন্য ঠিক যা করতে হয় আমি তাই করব। আপনি বলেন আমাকে কি করতে হবে? উনি তখনই একটা কালো চকচকা টাইপের একটা পাথর আমাকে দিলেন, যেটা সাইজ ঠিক এরকম হবে। আমাকে পাথরটা হাতে দিয়ে বলতেছে, এই পাথরটা নিয়ে আসা। আমি বললাম তারপর? বলে, রাতের বেলায় যখন ওই পরীটার সাথে তোর দেখা হবে, তুই মানে কৌশল করে এই তাবিজটা তোর শরীরে রাখবি, এবং তাবিজটা শরীরে রেখে এই পাথরটা তুই পরীটার গায়ে লাগাই দিবি। পরীটার শরীরে পাথরটা লাগাই দিবি, দেখবি তোর বাবা মা ভালো হয়ে যাবে। আমি বললাম মানে এই পরীর শরীরে পাথরটা লাগাইলে আমার বাবা মা কিভাবে ভালো হবে? আমি তো আপনার কথা বুঝলাম না। উনি তখন আমাকে অনেকভাবে আমাকে বোঝায় যে মুরাদ দেখ, এরকমভাবে বোঝায়, ওরকমভাবে বোঝায় যে তোর বাবা মা সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে, তাদের কোনো সমস্যা থাকবে না তুই যদি এই কাজটা করিস। তখন আমি বললাম, এই যে আমি আপনার সাথে কথা বলতেছি,
এত কথা বললাম, আপনি আমাকে পাথর দিবেন, এটা কি ওই পরি জানবে না? পরি যদি জানে আমি পাথর নিয়ে পরির কাছে গেছি, তা পরি তো আর আমার কাছে আসবে না। উনি বলে, না, এই জন্য আমি তোকে তাবিজ পড়াইছি। এই মুহূর্তে তোর সাথে আমার যতটুকু কথা হইতেছে এই পরিটা কিছুই জানবে না। পরি শুধু এটাই জানবে যে তুই আমাকে পরির কথা বলেছিস একটুখানি, এরপরে কি কথা হয়েছে এটা কিন্তু পরি জানবে না। আর তোকে পরি বারবার জিজ্ঞেস করবে যে তোর সাথে আমার কি কথা হয়েছে, তোর সাথে আমার কোন বিষয়ে কথা হয়েছে। খবরদার তুই কিন্তু এই পাথরের কথা ভুলেও বলিস না, যদি তুই বলিস তাহলে তুইও পাগল হয়ে যাবি। আমি তখন বললাম যে কাকা আপনি এটা কি বলেন? উনি আমাকে হাতে হাত দিয়ে বলে, তোর বাবা মাকে বাঁচা, তুই তোর বাবা মাকে বাঁচা। আমি বললাম যে এই পাথরটা যদি আমি পরীকে দিই, মানে পরীর গায়ে স্পর্শ করে, তাহলে পরীটার কোনো ক্ষতি হবে না তো? উনি আমাকে বলে, না, পরীটার কোনো ক্ষতি হবে না, তবে পরীটার কাছ থেকে একটা পাওয়ার আসবে ওই পাথরের মধ্যে, তারপরে এই পাথরটা দিয়ে আমি তোর বাবা মাকে ভালো করবো। ওনার কথা বিশ্বাস করে আমি তখন পাথরটা আমার পকেটে নিলাম। আমি পাঞ্জাবি পরে গেছিলাম, পাঞ্জাবির পকেটে তখন পাথরটা নিলাম। পাথরটা নিয়ে আমি তখন বাড়িতে আসছি। এই সময় বারবার চিন্তা করতেছি, এটা করা কি ঠিক হবে, এটা করা কি ঠিক হবে, এটা করলে কি আবার কোনো ক্ষতি হবে? তখন আব্বার দিকে তাকায় আব্বাও পাগল, মার দিকে তাকায় মাও পাগল, ছোট বোনও পাগল। মানে এরকম পরিবারের মানুষগুলোকে নিজের চোখের সামনে পাগল দেখতে আর ভালো লাগছিল না, মনে হচ্ছিল নিজের জীবনটাই দিয়ে দিই। তখন আমি এই সিদ্ধান্তে উপনীত হলাম যে হ্যাঁ, আমি পাথর নিয়ে যাব এবং পরীর শরীরে আমি পাথর স্পর্শ করব, এতে যদি আমার বাবা মা ভালো হয়। পাথরটা পকেটে নিয়ে আমি ওই দিন ওইখানে গেলাম। যাওয়ার পরে দেখি পরী ওইখানে বসে আছে। সবসময় আমি গেলে পরে উনি আসতো, কিন্তু আজকে দেখি উনি নিজে ওখানে বসে আছে এবং খুব রাগান্বিত, এরকম হুম হুম করে নিঃশ্বাস ফেলতেছে, বোঝা গেল খুব রাগ। আমি তখন বললাম, আপনি এত রাগ কেন? পরে আমার দিকে খুব ভয়ঙ্কর একটা নজরে তাকিয়েছে। আমি কোনোদিন তার এরকম নজর দেখি নাই। ওই দিন তার একটা নজর দেখলাম যেটা সত্যি আমাকে ভয় লাগিয়ে দিয়েছে, আমি ভয় পেয়ে গেছি। উনি আমাকে বলে, তোমার এত বড় সাহস কী করে হলো? তুমি আমার কথা ওই ভণ্ড কবিরাজের কাছে কেন বললা? তুমি কেন ওই সাইমন কবিরাজের কাছে আমার কথা বললা? আমি তখন বললাম, দেখেন আমি আপনার কথা বলেছি। বলে, এরপরে কি বলেছে কবিরাজ? কবিরাজের সাথে কি কি কথা হয়েছে সব কিছু আমাকে বলো, যদি আমাকে বলো তাহলে ভালো, আর যদি না বলো আমি তোমাকে এখানে মেরে ফেলবো। এবং মুহূর্তের মধ্যে আমি দেখলাম সে তার রূপ পরিবর্তন করে ফেলতেছে, কোনো একটা ভয়ঙ্কর রূপ সে নিতেছে। আমি বলতেছি, আপনি বসেন, শান্ত হন। এরকম করতে করতে পাথরটা বের করে আমি হঠাৎ করে তার শরীরে পাথরটা লাগিয়ে দিই, এবং পাথরটা লাগানো মাত্রই আমার আর কিছু মনে নেই, আমি শুধু একটা চিৎকারের শব্দ শুনি এবং জায়গায় আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমি জায়গায় জ্ঞান হারিয়ে ফেলে আমার আর কোনো কিছু মনে নাই। এবং আমার যখন জ্ঞান ফিরে সকালে ফজরের আজান দেয়, ওই মুহূর্তে আমার তখন জ্ঞান ফিরে। এবং আমার ওই জ্ঞান ফিরার পরে আমি দেখতে পাই আমার পাশে ওই সাইমন কবিরাজ বসে আছে। ফজরের সময়, কিন্তু ফজর আজানের সময় সাইমন কবিরাজ বসে আছে এবং ওনার পুরো শরীর থেকে ঘাম বের হইতে আছে, মনে হচ্ছে উনি প্রচুর পরিশ্রম করছে। আমাকে দিয়ে বলছে, কাকা আপনি এখানে? পরে বলে, যা তুই বাড়ি যা। আমি বললাম, আমার তো বাড়ি যেতে ভয় লাগতেছে, আমি আসলেই ভয় পাচ্ছি। এবং উনি আমাকে আমার বাড়ি পর্যন্ত এনে দিয়ে উনি তখন চলে যায়। আমার মাথায় তখন আসলো, কি সকালবেলা ফজরের সময়, ফজরের আজানের সময় উনি এখানে কোত্থেকে আসলো? এই সাইমন কবিরাজ এখানে কোত্থেকে আসলো? তারপরে সকাল 9টার দিকে আমি দেখলাম আমার আব্বা আম্মা তখনও পাগল। আমি সাইমন কবিরাজের বাড়িতে গেলাম, গিয়ে ওনারে বললাম যে কাকা, আমার আব্বা আম্মা তো আপনি বলছেন ভালো হয়ে যাবে, উনি বলে পাথর কই? আমি বললাম, পাথর তো ওইখানেই ছিল, আপনিও তো ওইখানেই ছিলেন। উনি বলেন, আমি তো পাথর পাইনি। আমি বললাম, কাকা পাথর ওইখানেই ছিল, পাথরটা ওই পুরো শরীরে লাগানোর পর পরে আমি জ্ঞান হারিয়ে ফেলি, এরপরে আমার আর কোনো স্মৃতি মনে নাই। উনি আমাকে বলতেছে, আমি তো কোনো পাথর পাই নাই। আমি বললাম, পাথরটা ওইখানেই ছিল। উনি বলে, আমাকে পাথরটা দে, তুই আমাকে পাথরটা দিলে আমি তোর বাবা মাকে সুস্থ করতে পারবো। আমি বললাম, আপনি ওইখানে ছিলেন, আপনি ওইখানে গেছেন, আপনি তো জানেন। উনি বলে, আমি পাথর পাই নাই, আমি দেখেছি তোর বিপদ দেখে আমি তোর বিপদ থেকে উদ্ধার করার জন্য গেছি, কিন্তু আমার বাড়ি থেকে ওই সাইমন কবিরাজের বাড়ি বেশ দূরে, উনি যদি হাইটেও আসে এখানে আসতে ওনার 1.5 ঘন্টা সময় লাগবে, তাহলে উনি কীভাবে এই জায়গায় আসলো? এরপর আমার বাবা মা ভালো হলো না, আমি বারবার করছি, কিন্তু এরপর থেকে আমি পরিটাকে আর দেখি না। ওইখানে আমি অনেকবার গেছি, পরিটাকে ডাকছি অনেকবার, কিন্তু পরিটাকে আমি আর দেখতে পাই না, ও আর আমার কাছে আসে নাই। এরই কিছু মাস পরে, মানে মাস 1.5 পরে আমি শুনতে পাই সাইমন কবিরাজ এক ধরনের এক পাথর দিয়ে মানুষের চিকিৎসা করে। যে কোনো মানুষ গেলে বা কোনো কাউকে জিনে ধরছে, উনি পাথরেরটা এই কপালের মধ্যে ধরলে পরে জিন ছেড়ে দেয়। মানে বিভিন্ন ধরনের রোগ হইলে উনি পাথরটা পানির মধ্যে দিয়ে খাওয়াইলে অনেক রোগ ভালো হয়। মানে এই পাথরটা দিয়ে উনি কাজ করে, এবং আমি নিজের চোখে ওনার ওইখানে পাথরটা দেখেছি, যে পাথরটা উনি আমাকে দিয়েছে, কিন্তু উনি বললেন উনি পাথর পায়নি। এবং আজকে প্রায় অনেকগুলো বছর বলতে প্রায় 30 বছরের কাছাকাছি, 30 বছরের বেশি সময় হবে আজকে আমার বাবা মা মরতে বসেছে। আমার ছোট বোন তো একটা পাগল, এবং আরেকটা একটা প্রতিবন্ধী, আরেকটা পাগল। আমার গোটা পরিবারটা আজ ধ্বংসের পথে।
আমার দাদি মারা গেছে অনেক বছর আগে, দাদাও মারা গেল, এবং পাগল বাবা মা আর পাগল এক প্রতিবন্ধী বোন আর ছোট বোন পাগল নিয়ে আমি এই সমাজে বসবাস করছি। আমার এই পরিবার দেখে কেউ আজ আমার কাছে বিয়ে বসে নাই, আমি বিয়ে করতে পারি না। আজকে আমি মৃত্যুর পথযাত্রী। আমি জানি না, আপনাকে বলে বুঝাতে পারবো না যে আমি কতটা কষ্টে আছি। আমি আমার ঘরে একটা পাগলকে সামলানো ভাই কত কষ্ট। আর ইদানিং ধরে আমার মাও ঘর থেকে বেরিয়ে গেছে, বাবাও ঘর থেকে বেরিয়ে গেছে। আজকে কয়েকদিন ধরে তাদেরকে পাচ্ছি না। শুধু ছোটো বোনটা যুবতী, ওরা ঘরের মধ্যে আটকে রাখছি। ও বাইরে গেলে মানুষ ওর সাথে খারাপ কাজ করে ফেলবে, পাগল তো আর মানুষ বুঝবে না। আমি জানি না কিসের অভিশাপে আমার জীবনটা এমন হয়ে গেল।